যে সরকার আছে ইউনূস সরকার, এই সরকারের আমলে এই দেশ খুবই খারাপ। এই দেশ আর করতে পারবো না শেখ হাসিনা ছাড়া। ছোট বড় ভাই আপনার ভোট তো হয়ে গেছে, কেন আমার ভোট হলো খালি আপনি সিল মারতেছি। কিন্তু এখন যে পরিস্থিতি দেশের অনেক পরিস্থিতি খারাপ। নৌকার বাইরে ভোট আমি দিব না। একবারে দপ্তরে রসাতলা নিয়ে নিছে, রসাতলা ধ্বংসের পথে আধারের পথে দিচ্ছে। খুনি হাসিনা লেখা ছিল, হ্যাপি বার্থডে খুনি হাসিনা। না না, আমি লীগ অংশগ্রহণ না করলে আমরা নির্বাচনে যাব না। কেন এটা কি নির্বাচন হইব? গায়ে দয়া নির্বাচন হইব ইউনূস বাহিনী দেয়া। এখনো এই চক্রান্ত সজাগ, আমরা সবসময় সজাগ থাকি, তবু চেষ্টা করি ওদের সাথে কুলায় পারা যায় না গেমসে, ওরা জড়াইয়া দেয় আমাদের। শুনতাছি তো নির্বাচন হইব, কোন নির্বাচন হারা করে এটা কি তা কই আমি বললাম। আমরা এই নির্বাচনে আশাবাদী নেই। আমি লিখে যে উন্নয়ন করে ঠিক আছে বাংলাদেশও, এই উন্নয়ন কিনু সরকারি কথা তো অনেকগুলা করে গেছে। গরিব দুঃখী সকলেই আল্লাহ রহমত তার প্রতি শান্ত, উনার এই কাজই করে গেছে বাংলার মাটিতে। উনার মতন আর কেউ এই কাজ করতো না, কেউই না। ভোট দিতাম না, কেন্দ্রে যাইতাম না। এরা যে রাজনীতি কিতা, এরা তো নিজেরা রাজনীতি নিজেরাই লিব রজ্ঞাটা ভাটি আর লগে তুলনা আছে। বিএনপিকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি তো সিএনজি স্টেশন, বাস স্টেশন, আদা সাদা নিয়া এরা তো দলের প্রতীক নিশা নাই, খালি লুটপাটের প্রতীক নিশা। এই সম্বন্ধ করে তো দলের আশাবাদী নষ্টই করে থাকছে। এইটা কিছু শুনি খালি টিভি, আর এরা যে কোনো সিটটা আমরা দেখিনি বিস্তায়া। এরা কি নিজেরাই সিট না আরো কিনা আশাবাদী, এইটা আমরা বিস্তায়া পাইনি। আর এনসিবি ক্ষমতা আইব কি বাতে চুর হুলাইন, এই হুলাইনের তো এসে সাইড দিয়া এই হুলাইন কেমন থাকবো কিবা কুত্তার বাচ্চারা। এই হুলাইনটা তারি ওয়ার্ডের একটা মেম্বারই থাকবো সুরের বাচ্চারা। এই হুলাইনের তো দেশটার আগুন লাগাইছে। এটার এগারটা মাটি আছে না বাপি আছে, এটা খারাপের বাচ্চারা। 5 তারিখের ঘটনা তো বিশাল ঘটনা করছে, এটা তো সকলেই মিললেই করছে, সকলেই আছে এই দলে করে এটা করছে। পিয়ার পদ্ধতিতে নির্বাচনে বাংলাদেশও নাই, এই নির্বাচনে তা কেউ মানত না। পিয়ার পদ্ধতি কে নির্বাচন এটা তারা এই যে আমরা বয়স হয়েছে মনে 60 উপরে পিয়ার নামই শুনছি না। ও নতুন নাম বাইরেছে একটা পিয়ার, আর একটা নাম বাইরেছে নতুন এই কি তার সমন্বয় নাকি তাই এটা কি পাঠিয়ে দিয়া এনসিবি। এই এনসিবি নামও আমরা জীবনে শুনছি না। আগামীতে নির্বাচন আমাদের দেশনায়ক তারেক রহমানের কথা মতে বোঝা যাচ্ছে একদম ফেয়ার নির্বাচন হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, জনগণ যাকে ভালোবাসবে তাকেই ভোট দিবে। উনি সর্বোচ্চ চেষ্টা করতেছে দেশকে ভালো রাখার জন্য। হয়তো দেশের এই পূর্ব সময়বর্তী জামাত শিবির এমনকি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেউই তাকে মূল্যায়ন করতেছে না। উনি সর্বোচ্চ চেষ্টা করতেছে দেশকে ভালো করার জন্য। ফ্যাসিস্ট সরকারের আমলে এটা তো এক নায়কতন্ত্র সরকার, সে একাই নির্বাচন করছে, রাইতে 3টার সময় ভোট দিয়ে উনি ফাঁস করছে। ঠিক আছে, উনার মতে জয় বাংলার যারা আছে ওরা তো ভালোই বলবে, আমরা তো অবশ্যই ভালো বলবো না। তা একটা সরকার তো ইচ্ছা করলে দেশের উন্নয়ন সব কিছুই পারে না, কিছু তো ভালো করছি। আর বেশিরভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে নির্যাতিত করছে, গুম হয়রানি মামলা হামলা, হ্যাঁ এগুলাই খারাপ করছে। আর না হলে অবশ্য শিক্ষার খাতটা সবচেয়ে বেশি নষ্ট করছে। শিক্ষার খাতে নষ্ট করছে, কোনো পরীক্ষা দিলেও ফার্স্ট, না দিলেও ফার্স্ট, স্কুলে গেলেই ফার্স্ট। ঠিক আছে, পয়েন্ট 5 আছে, জিপি 5, 4, হ্যাঁ। আর খালি বঙ্গবন্ধুর বিষয়ে খালি এই পাঠ্যপুস্তকে পাওয়া গেছে, এটা তো ঠিক না, এইটাই সবচেয়ে ক্ষতি করছে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ একটা দল, ওনাকে ওই দলটাকে তো নির্বাচন আসতেই পারবে না। ওই নির্বাচন ছাড়াই বাংলাদেশে যে জামাত আছে, ঐক্যফ্রন্ট আছে বা ওই ছাত্র সমন্বয়ক যারা আছে ওদেরকে নিয়ে একটা নির্বাচন অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। জামাত তো ইসলামপন্থী বলে, কিন্তু এরা ইসলাম বিরোধী হলো আসল বেশি। ঠিক আছে, এরা ইসলামের নামে ইসলামের দোহাই দিয়ে অনেক বড় বড় কাজ করতে পারে, যেটা অন্যরা সাহস পায় না, ওরা সাহস পায়। নতুন দল এনসিপি ওদের সমন্বয় করেই আজকে এই স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করছে। ওদেরকে আমি মূল্যায়ন করি, রেসপেক্ট করি, কিন্তু ওরা নতুন দল হিসেবে আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নির্বাচন করবে, হয়তো ঐক্যফ্রন্টে ওরা ঐক্যভাবে। আশা করি ওরা যদি ভালোভাবে
মানুষকে ভালোবাসে, দুই মানুষে তাদেরকে ভোট দেয়, অবশ্যই তারাও থাকবে ইনশাল্লাহ। জামাতের প্রেক্ষাপট এই টাকসু নির্বাচনে যেহেতু বিপি ফাঁস করছে, ওদের শক্তি হাত, ওদের অনেক শক্তিশালী একটা মেধা সম্পূর্ণ আছে, আগে যা ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে ওরা সুচারুভাবে আরও কঠোরভাবে করতেছে। তবে এগুলা করতে পারে, কিন্তু বাংলাদেশ জনগণ বিএনপির প্রতি আস্থাভাজন, বিএনপির প্রতি এই বিশ্বাসী যে বিএনপি ক্ষমতা আসলে দেশ হয়তো ভালোভাবে পরিচালনা হবে। বিএনপি রাজনীতি জিয়ার আদর্শের দল, জিয়ার হাতে গড়া দল। আর বাংলাদেশ জাতীয়তাবাদী এই তারেক রহমান এই দলের আস্থাভাজন, উনি অচিরেই দেশে আসবে। আর বিএনপি ইনশাল্লাহ জনগণ বিএনপিকে ভালোবাসে, ভোট দিয়ে জয়যুক্ত করবে। এইগুলা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে চাঁদাবাজ, এই সন্ত্রাসবাদ যেই হোক, তাকে দলের ট্রাই দেওয়ার কোনো সুযোগ নাই। আমি দুষ্কি বা যে কোনো লোক দলের প্রতি যদি কোনো বিরুদ্ধে কাজ করে, তাকে দল থেকে বহিষ্কার করার দলের নির্দেশ। ওইটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। এই এনসিপি, এই জামাত, ওরা এগুলা কইরেও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ওদের রূপে হ্যান্ড ওভার করে। কিন্তু ঘুরাইন দিকে পরে লাস্টে জনগণ বুঝতে পারে যে এটা এনসিপি বা জামাতেরই একটা চক্রান্ত। এখনও এই চক্রান্ত সজাগ, আমরা সবসময় সজাগ থাকি, তবু চেষ্টা করি ওদের সাথে কুলায় পারা যায় না গেমসে, ওরা জড়াইয়া দেয় আমাদের। আমরা চাই আবার আওয়ামী লীগ আসুক, একটা তো নির্বাচনে মজা হয় না। আমরা চাই বিএনপি করে আমরা বিএনপি করি, তবু চাই আমরা আওয়ামী লীগ আসুক মাঠো, আমরা আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করতে চাই। আওয়ামী লীগ সরকার একটি ভালো একটা দল, বড় দল। আমি বিএনপি করি, বিএনপির একটা ভালো বড় দল। আমরা চাই সবাইকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আওয়ামী লীগ আমলে অনেকেই উন্নত হয়েছে, অনেক আবার দুর্নীতি হয়েছে। উন্নতি আর দুর্নীতি সবাই মিলে দেশটা, তাহলে এই দেশে যেমন উন্নতি করছে এমন দুর্নীতি করছে। কিছু কিছু নেতারা, আমরা সাধারণ যারা মানুষ আছিলাম, তারা নিয়ে আমার দৌড়াইছে, হয়রানি করাইছে, মামলা দিছে, জেল কাটাইছে। কিন্তু এটা তো নেতা দোষ না। নেতা যদি সঠিক রূপ দিয়ে মানে পরিচালনা করে, তো তাক এই আওয়ামী লীগের এই দুর্দশা হয় না। তাই আওয়ামী লীগ, আমরা চাই আবার আওয়ামী লীগ আসুক, একটা তো নির্বাচনে মজা হয় না। আমরা চাই বিএনপি করে আমরা বিএনপি করি, তবু চাই আমরা আওয়ামী লীগ আসুক মাঠো, আমরা আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করতে চাই। আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে না আসুক, আমরা চাই তারা আসুক। আমরা দেখায় দিব নির্বাচন কারে সুস্থ কীভাবে বলে দেয়, কীভাবে করে দেয়, আমরা এইভাবে করবো। আমরা চাই না দিনের ভোট রাত্রে হোক, রাত্রে ভোট দিনে হোক। আমরা চাই সবাই মিলে ভোট দিয়ে কেন্দ্রে যাই, সবাই একটা মজা। আগে ঈদের মতন মজা হবে নির্বাচনে। আগে মাসে ভোট দিছি, যেমন আমরা মনে হয়েছে ঈদ হইতে যায়। আর এখন যে আওয়ামী লীগ 17 বছর, আমরা তো ভোট কেন্দ্রে যাইতে পারি না। তারা যে ভুলটা করছে, এই ভুলটা আমরা করতে চাই না। এরা ভুল করছে বিদায় দেশ থেকে মানে তারা গেছে। আমরা এই ভুলটা করতে চাই না। আমরা চাই সবারই নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করুক। উনি অবশ্যই সুস্থ নির্বাচন হবে। আমরা যদি সাধারণ মানুষ যারা আছি, প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে যদি আমরা সাধারণ মানুষ যারা আছি, এরা যদি আমরা ভেজাল না করি, হেরারা করতে না দিই, তো অবশ্যই সঠিক নির্বাচন হবে। আর যদি কই না আওয়ামী লীগ দল লাগাইয়া করছে, আমরা দল লাগাই করাম, তাই তো গঞ্জাম হইতেই পারে। আমরা চাই না আবার দল লাগাইয়া ভোট, আমরা বিএনপি করুক কি আওয়ামী লীগ করুক, আমরা এটা চাই না। আমরা চাই সুস্থ ভোট হোক, যে সরকার হোক, আমরা মেনে নেব। আমরা যেহেতু আমি বিএনপি করি, অবশ্যই আমি তারেক জিয়ারে দেখতে চাই সরকার হিসাবে। উনি রাজনীতি করব ভিন্নভাবে। উনি রাজনীতি চাইলে ভিন্নভাবে যে বলে দেশে আসবে, উনি রাজনীতি আরেকটা চাইল মানে মোড় ঘুরে যাবে। যেমন অন্য দেশে অনেক বলতো যে তারেক রহমান দেশে আসে না, তার এবার তারেক রহমান তো দেশে আসে। তে বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনূস, তো উনি একদিনও গতিতে থাকতে পারবে না। তা তারেক জিয়া চাইতে যে আমি নির্বাচনটা গণায় হোক, তখন আমি আসবো। আর কোন যদি আসি, তো দেশে গঞ্জাম হবে, মানে অনেক ডক্টর ইউনূসকে দেখতে যাবে না। হাজার হাজার লোক মনে করেন বিমানবন্দর ঘেরাও করবে। বিএনপির কার্যকলাপ ভালো আছে। আমাদের ডক্টর লহিকুল ইসলাম পিলালি নেত্রকোনা কেন্দ্র 3 আসন থেকে উনি নমিনেশন পাত্রী, অবশ্যই উনি ভালো করবে। আমার নেতার নির্দেশ, যেমন কিছুদিন আগে দেন চিতলে একটা গঞ্জাম হয়েছে, বিএনপি করে উনি কাউকে মামলা দেন। আওয়ামী লীগ একটা লোকে বলতে পারবে না আমাকে মামলা দিচ্ছে। আমরা চাই মানে হাসানা যে ভুলটা করছে, এই ভুলটা আমরা যেভাবে কেউ না করি। যেমন চাঁদাবাজি একটা আছে, আমরা 14 নম্বর ইউনিয়নে একটা কাজ আছে, এটা আমরা প্রতিরোধ করছি। তা এটা নিয়ে আমরা অনেক কিছু করতে পারছি, অনেক কিছু মানে এটা হতাছি। আমরা চাঁদা কিষানো, আমরা জানা সত্ত্বে কিষানো হবে না, আর যে হবে এ নিয়ে আমরা প্রতিরোধ করব।
ইনশাল্লাহ যে কেউ হোক, বিএনপির যে কেউ হোক, তারেক রহমানের নির্দেশে যে কেউ হোক তাকে আমরা এটার করবো, দল থেকে বহিষ্কার করা হবে। না, আওয়ামী লীগ সরকার আমলে যা ছিল ভালোই ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি দেশের, অনেক পরিস্থিতি খারাপ। নিরপেক্ষ একটা দল চাই এবং সর্বোপরি ভালো একটা দল চাই। আসলে ইতিপূর্বে আমরা যতটুকু যা দেখেছি, বাংলাদেশে যে ধরনের নির্বাচন হয়েছে, সবাই, আমি বলে কথা না, সর্বমোট যে ধরনের নির্বাচন হয়েছে আমাদের কাছে তেমন কোনো গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে পারি নাই। আবার আমরা যে দলই করি না কেন, সবাই অনেকেই বলতেছে যে তারা জিম্মি ছিল একটা দলের কাছে, আবার অনেকেই বলতেছে যে আমরা ভালো ছিলাম। এক একজনের প্রেক্ষাপটে এক একজন এক একভাবে দেখছে। তো আমার কাছে সর্বোপরি কথা হলো, হিন্দু মুসলিম যে ধরনের জাতি আমাদের দেশে বসবাস করতেছে, সর্বোপরি আমাদের এই সকল জনগণকে যে নিরপেক্ষভাবে দেখবে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, নিরপেক্ষ একটা দল চাই এবং সর্বোপরি ভালো একটা দল চাই আগামী নির্বাচনকে ঘিরে, যে আমাদেরকে মানে ভালো একটা দেশ জাতি তৈরি করে দিতে পারবে। আমরা যাতে আমাদের আগামী ভবিষ্যৎ যাতে খুব সুন্দর, প্রসিদ্ধভাবে, সুন্দর, আরামপ্রদকভাবে আমরা আরামপ্রিয়ভাবে চলতে পারি, বাসস্থান গড়তে পারি, আমাদের ভবিষ্যৎ ছেলেপেলেরা যেন খুব সুস্থভাবে দেশটায় মানে চলতে পারে, ফিরতে পারে, নিরাপদ থাকতে পারে, এরকম একটা আমরা দল আমাদের বাংলাদেশে দেখতে চাই আগামী নির্বাচনকে ঘিরে। এবং এরকম একটা দল জানি বাংলাদেশ মানে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে, তারা যেন আমাদের আগামী প্রজন্মকে খুব সুরক্ষিত রাখতে পারে। আওয়ামী লীগ 16 বছরে অনেকেই বলছে যে অনেক দুর্নীতি করেছে, আবার অনেকে বলছে যে অনেক ভালো করেছে। আমার প্রেক্ষাপট হলো যে আমি কেমন ছিলাম বা আমার দেশের মানুষ কেমন ছিল, এটা আপনারাও দেখছেন, আমিও দেখছি। আমি ওটা নিয়ে কথা বলতে চাই না, আওয়ামী লীগ কী করে গেছে ওটা নিয়ে কথা বলতে চাই না। আমি চাই আওয়ামী লীগ যা করে গেছে তা তো করেই গেছে। এখন বর্তমানে যারা আছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, উনিও এই দেশে বর্তমানে মানে সরকার পরিচালিত করতে খাপ খাচ্ছে না। মানে যেভাবে একটা দেশ সুস্থভাবে থাকার দরকার ওরকম হচ্ছে না। যেমন আপনি দেখতে পারেন এই বর্তমানে খাগড়াছড়িতে 144 ধারা জারি হয়েছে। অবশ্যই এটার পিছনে অবশ্যই কারণ আছে। এই জায়গায় যে কোনো একটা ওই আপনার নারীকে দর্শন করার কারণে ওই জায়গায় বর্তমানে গ্যাঞ্জাম চলতেছে। তো বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বাংলাদেশে আছে নাকি আমি জানি না। যদি উনি থাকে তাহলে অবশ্যই এটারে যে কোনোভাবে টেক কেয়ার করবো, কারণ এটাকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালিরা কিন্তু একটা সমস্যার সৃষ্টি করতে চাচ্ছে। না, আওয়ামী লীগ সরকার আমলে যা ছিল ভালোই ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি দেশের, অনেক পরিস্থিতি খারাপ, বুঝলেন। আর এইভাবে ইস্কে চলে মনে করো তেলের দাম বেশি, চালের দাম বেশি, যে কোনো কাঁচামাল, সবজি টবজি সব জিনিসেরই দাম বেশি। মনে করো এই যে এখন বন্ধ দেশে, কামাই কাজ নাই, জিএসগান নাই। না, আমরা মনে করো সামনে যে নির্বাচন হচ্ছে, আমরা চাই না আওয়ামী লীগ, চাই না বিএনপি, চাই না জাতীয় পার্টি, যারা দেশ ভালোভাবে চলাবে তাদেরকে আমরা গঠন করতে চাই। এটাই আমাদের ইচ্ছে, মানে দেশ যেন শান্তিতে থাকে, এইটাই আমাদের জনগণের চাওয়া বা পাওয়া। আমি তো এইটা কথাই বললাম যে যারা দেশ ভালোভাবে চলাতে পারবে সে যোগ্য একটা প্রার্থী হলে ভালো হয়, বুঝছেন। তাতে জাতীয় পার্টি হোক আর মনে করো ধানের শীষে হোক আর আওয়ামী লীগে হোক, এটা আমরা বুঝি না, কিন্তু বর্তমান দেশ যারা ভালোভাবে চলাবে এইটাই আমরা চাচ্ছি, ঠিক আছে। আওয়ামী লীগের সরকারের আমলে মনে করো যা ছিল মোটামুটি ভালো ছিল, চলতে পেরাতে মনে করো সরকার যা উন্নতি করছে ভালোই করছে, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে হয়তো অনেক দিকে সমস্যা দেখা দিয়েছিল। এইটা তাদের একটু অপরাধ, তাছাড়া কোনো অপরাধ নাই। মানে সাধারণ মানুষের মনে হয় যে ছাত্রকে যে মারলো, এটা তো ঠিক হয়নি, ঠিক আছে। এটা যদি বিবেচনা করি এগুলো কাজ না করতে অনেক ভালো হতো। মনে করো সে হয়তো মনে করো ক্ষমতার জোরে বা ইয়ের জোরে এতদিন ছিল, জনগণের নিয়মকানুন মানে পালন করে নেই, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের কথা। নৌকা মার্কা না আসে, তা আমি মনে করেন বুট নৌকার বাইরে বুট আমি দিব না। প্রয়োজনে বুট আমি এই যে নদীতে ফেলায় রাখি,
না কুশরাই এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সরকার বদলো আমরা পাবলিকের জন্য সুবিধা আশা করি যে সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো দেশের মধ্যে আবার এই অরাজকতায় সৃষ্টি হবে। বিএনপিরাও এই সময় মনে করছি না যে বা শুনছি না যে খারাপ করছে, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে যে খুব খারাপ। জনগণ আডে গাডে জনগণ আবার শেখ হাসিনাকে চায়, মানে মাঠে আসলে জনগণে ভোট দিবে, ভোট দিয়ে জয়যুক্ত করবে, মানে আবার চাইতেছে। মনে হয় এই দেশের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে, খারাপ অবস্থায় মানুষ কষ্টে আছে, চাকরি নাই, গার্মেন্টসে চাকরি নাই, রুডে গাডে ভাড়া নাই, সাধারণ মানুষ খুব কষ্টে আছে। আবার শেখ হাসিনা দেশে আসুক, আবার নির্বাচন করুক, শেখ হাসিনা জয়যুক্ত হবে। যারা ব্যবসা যারা করতেছি ব্যবসায় মন্দা, মনে হয় ব্যবসা বাণিজ্য খুব খারাপ। খারাপ বলতে দেশে বাইরে তো মনে হয় মোটামুটি একটু ভালো আছে, মানে আমরা ফুলিকা নামে শহরও তো মানে ব্যবসা বাণিজ্য করার গেলে তাফা তুফাইয়া রাখিয়ে দেয়, এটা রাখিয়ে দেয়, এটা রাখিয়ে দেয়, টিয়া রাখিয়ে দেয়। কিছুদিন আগে আস লয়ে গেছি, আশের টিয়া গাড়িতে লয়ে আইতাছি, 1-2 লাখ টাকা রাখিয়ে দিছে। এখন তো ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি না, ঢাকা শহর যাইতে পারি না, চিটাং যাইতে পারি না, কুমিল্লা যাইতে পারি না, মানে সন্ত্রাসী দেশ বুড়িয়া থেকে, মানে কাইরিয়া কাউরা বুড়িয়া থেকে, মানে যে নই যারা পাইতেছে নই কাবলো মারিয়া, মানে টাকা পয়সা নিয়ে যাইতেছে। এখানে দেশ খুব অবস্থা খারাপ। আবার জনগণ আবার শেখ হাসিনাকে চাইতেছে, যদি শেখ হাসিনা আসে নির্বাচন করে আবার জয়যুক্ত হবে। বিএমপি করতেছে, কেউ কয় বিএমপি কয় ছাত্ররা করতেছে, ছাত্ররা কয় বিএমপি করতেছে, এই তো এরা দোষারোপ করতেছে, কেউ কয় এনসিপি করতেছে। তা আসলে তো করতেছে তো এরা তিনজনেই মিললে। এখন তো বর্তমানে এরা তিনজনেই মানে হাইজাকার করলেই চলে, মানে আর কিছু নাই। শেখ হাসিনা যদি আবার আসে তা আবার জনগণ ভোট দিবে, দেয়া জয়যুক্ত করবো। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশে বড় দল হইল বিএনপি, আওয়ামী লীগ আর জামাত। এই 3 দলে অংশগ্রহণের আর যেটা কইতাছে এটা তো নির্বাচন না। এই 3 দলে অংশগ্রহণ হলে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হইতো না। নৌকা মার্কা না আসে তা আমি মনে হয় ভোট নৌকার বাইরে ভোট আমি দিব না। প্রয়োজনে ভোট আমি এই যে নদীতে ফেলে রাখি না কুশো রাখি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মনে হয় আমি ভোট দিয়ে দিব না, নৌকার বাইরে আমি ভোট দিব না। আওয়ামী লীগ বিএনপি তারা আছে একান্ন বেশি মিলেমিশে নির্বাচন করা, এটা হইলো আমার পক্ষে সম্ভব। সরকার ভোট নিয়ে যে আগায় থাকে সে তো সরকার গঠন করবে। আওয়ামী লীগ বিএনপি 2টা দল আমরা জানার মতে আছে। এখন নতুন দল 2টা, একটা মনে করতেছে যে আইতাছে, এটা কেমন হয় কি আচরণ করে এটা তো আমরা এখন বুঝতে পারি না। মিলেমিশে করলেই আমরা মনে হয় যে একটু ভালো হয়ে আছি, দেশের জন্য ভালো হয়। শেখ হাসিনা সরকার আমরা তো মনে করি যে আওয়ামী লীগ ভোট দিই, তবে আমি এই কোনো নেতা না, কোনো আমি একটা ভোটার আওয়ামী লীগের, কিন্তু ফার্স্ট থেকে আমি ভোটার। আমরা তো দেখছি যে ভালোই কাজ করছে, খারাপ আমরা চক্ষু বাড়ছে না। অথচ বিএনপিরাও এই সময় মনে করছি না যে বা শুনছি না যে খারাপ করছে, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে যে খুব খারাপ। বাংলাদেশের মানুষে কি বলে জানি না, তবে অনেকেই বলে যে শেখ হাসিনা আওয়ামী লীগ বিএনপি 2টাই দল এই বাংলাদেশের মধ্যে আছে। আর যে নতুন আসতেছে কি হয়, কতটুকু আগুয়া যাইতে পারে এটা তো বলা যায় না। সরকার যেই আসুক না কেন, আমরা তো সাধারণ পাবলিক, আমরা সরকারের ভালো চাই এবং ভালো দেওয়া হোক পাবলিকরা, তবে এখানে সাধারণ পাবলিকরা সরকারের গুণগান গাইব, এছাড়া তো অন্য কিছু করার নাই। আগামী ফেব্রুয়ারিতে যে একটা ডেট সিলেক্ট করছে, তা আশা করি যে সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো দেশের মধ্যে আবার এই অরাজকতায় সৃষ্টি হবে, সেটা মালিকে জানে। যে আছে ভালোই চালায়, খারাপ না, কিন্তু আমরা সাধারণ পাবলিকরা এদিক ওদিক করিয়া খারাপ বানাই। পদ্মা সেতু, যমুনা সেতু করছে, হ্যাঁ এরকম আরও সেতু আছে, তবে 2 বাসা সেতু এইটাই সাধারণত মানুষের গুণগান গায় বেশি। আরও তো আছে তলে তো অনেক কিছুই আছে। তবে মনে করুন যে ঢাকা থেকে যে বরিশাল যাওয়া আসা করতে তো অনেক কষ্ট কম, আগের চাইতে শান্তি এবং বিলাসময় একটু বেশি মানুষে করে। সংখ্যাগরিষ্ঠ হয়ে গিয়ে আবার এই দেশের মাঠে নামবে, তারাও নির্বাচন করুক। একের পর আমরা তো চাই যে সরকার বদলো, আমরা পাবলিকের জন্য সুবিধা। আর এক সরকার লই বই তাহলে তো খালি হিনি নাচা ফিচাটা শুরু হয়। সরকার পরিবর্তন হোক, আমরা এটা চাই। তো আমি ভাই বিএমপি করি, আমি তারেক জিয়ার সৈনিক, স্বপ্ন দেখি দৈনিক। আমরা চাই বিএমপি ক্ষমতা আসুক। এনসিপি একটা দল হইলো, মানে এনসিপি মানে এরা নিজে ভোটটা যে কই দিব, এরা নিজেই কই দিত না। এরা নিজের বুদ্ধি এরা কই দিব, এরা নিজেই বলতে পারবে না। মনে হয় যে আপনি কেন্দ্র থানা ঘুরে দেন, তার একটা কর্মী আছে কিনা, একটা ভোট আছে কিনা। যদি আওয়ামী লীগ দেশ নাই, তবু আওয়ামী লীগ যুক্ত দেশ থেকে গেছে না। মনে হয় আমরা এইখানে মনে হয় 90% হয়েছে বিএমপি, বর্তমান 10% আছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে না, 90% হবে আওয়ামী লীগ, 10% হবে বিএমপি।
হ্যাঁ এই সব মিলাই আছে, কিন্তু অন্য দলে কোনো প্রার্থী নেই এখানে। এরা আশা করলে কোনো ভুল হবে, একমাত্র বিএনপি নাহলে আওয়ামী লীগ, এর বিয়ের কোনো দান আমাদের নাই। এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, যারা মানে আগে করে গেছে অন সে করবে কি না করবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা বিএনপি যদি ক্ষমতায় আসি, কাউকে মামলা দেবো না, কাউকে হয়রানি করবো না, কাউকে চাঁদা তুলতে দেবো না, কাউকে চাঁদা করার লেগে দিব না। আমরা ওদা 17 বছর তো আওয়ামী লীগ চালাইছি, আমরা বিএনপি 5 বছর চালাই। আপনার দেখেন যদি ভালো না হয় তা আমরা করবো না এই দল। বিএনপি চালানো দেখেন আগের যে রাজনীতি ছিল সেটা ভিন্ন, তারেক রহমানের রাজনীতি হচ্ছে মানে অন্য ধরনের একটা রাজনীতি, মানে সবাইকে নিয়ে, কিন্তু দল টল নাই, সবাইকে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। যে কেউ আসতে পারে নির্বাচনে, আমরা সুস্থ নির্বাচন হবে। আমরা কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে সুস্থ নির্বাচন এবছর হবে। 17 বছর লাভ দিতে পারি নাই আমরা। এই যে দেন এই যে সব জায়গার মধ্যে আমরা মানে রাইতে পলাই লইছি, আমরা তারা এই পলানি দেবো না। তারা নির্বাচন আসুক, তারা নিয়ে আমরা রাজনীতি করতে চাই। অবশ্যই হবে, আমরা তো তারা বলতেছি, আমরা তো বিএনপি ভালো বড় দল, আমরা তো বলতেছি তারা নির্বাচন আসুক। আমরা তো তারা নির্বাচনের বাইরে বলি নাই, তারা আসুক, তারা নিয়ে আমরা নির্বাচন করব। বাদে জনগণ যাকে সরকার বানা সেই সরকার গঠন করবে। আমরা তো আওয়ামী লীগকে বাদ বলাই দিন, আওয়ামী লীগ আসুক, নির্বাচনের মাঠে আসুক। যদি আবার তারা যদি কয় না আমি আগের রূপ ধরবো, তাহলে এই দেশে রাজনীতি করা তারা কোনো অধিকার নেই। আবার যদি আমরা যেভাবে করবো সবাই মিলে দেশ চালাই, মানে দেশে উন্নত হোক, সরকার কে হবে না হবে এটা দেওয়ার বিষয় না। আমার দেওয়ার বিষয় এটাই, দেশের জন্য কালা ভালো কাজ করে, দেশের জন্য কালা উন্নতি করে। আমরা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করবো, কিন্তু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করবো না। দেশের যে কাজ ভালো করবে সেই আমরা সরকার গঠন করবো, তাকেই ভোট দিব আমরা। যেমন উন্নত হয়েছে এমন দুর্নীতি হয়েছে। যেমন এই যে রাস্তাটা কাজ করছে, মনে করেন 1 কোটি টাকা দেয়, এনে বাজেট করছে 10 কোটি টাকা, কাজ করছে 50 কোটি টাকা। এবার উন্নত করে দিয়া এই নেতারা খাইছে। এমন কোনো আওয়ামী লীগ নেতা বাদ নাই দেন তার ঘর বাড়ি ঘর ফাঁকা বিল্ডিং দেখছে না, সবার বাড়ি ঘর দেখেন ফাঁকা, কিন্তু হাসানা এটা করছে না। হাসানা ঘর যে ফিয়ন সেও 700 কোটি টাকার মালিক, প্রধানমন্ত্রী নিজে বলছে। আপনি দেখেন প্রধানমন্ত্রী নিজে বলছে আমার যে ফিয়ন তার 700 কোটি টাকার মালিক, সে বিমান ছাড়া চলে না। এটা যদি ফাঁসে না আগে থেকে এটা মাথা রাখতো, তাকে তার এই অবস্থা হইতো না। আসক দেশে আসক, আসছে আবার তার নেতারা যারা আছে এরারে মনে হয় যে উল্টাল্টা বক্তব্য, খেলা হবে কই খেলা? আসেন ভালো মতো আসেন, আসছে জনগণকে ভালোবাসেন, ভালোবাসে বুদ্ধে সরকার হন, আবার সঠিক মতো চলাফেরা করেন। আপনার দরকার অবশ্যই জনগণ আপনারা কামাই করে থাকেন, অবশ্যই আপনারা ভোট দিবে। আর যদি খেলা হবে এটা তো ভাই মূর্খ মানুষের কাজ, এটা শিক্ষিতর কাজ না, এটা শেখ সাহেবের আদর্শ না। শেখ সাহেবের আদর্শ কিতা ছিল, ভালো আদর্শ ছিল, মানে আগেই শেখ সাহেবে অনেক মানুষকে মানে মাফ করে দিছে। শের আদর্শ যারা অরিজিনাল আওয়ামী লীগ করে, এরা আওয়ামী লীগ করে মরতে পারে না, এরা আওয়ামী লীগের কার্যকলাপের জন্য। তুমি শেখ সাহেব বলছিল 1 গ্রাম থেকে 1 লোক আসছে তার শেখ সাহেবের কাছে এই কিছু শাকসবজি নেওয়া, বাদে শেখ সাহেবের যে দাওরানে কী করছে, ঘরে ডুয়ার লাগিয়ে দেয় না। তো শেখ সাহেবের কিতা হচ্ছে 4 তলা থেকে দেখছে 1 লোক তার ঘরের ভিতরে ডুয়ার জন্য, তো ডুয়ার দেওয়ার জন্য আবার শেখ সাহেব ইশারা দিচ্ছে তারা আসতে দেও। তে উনি কিতা করি শাকসবজি লিয়া উনি গেলে শেখ সাহেবে কইতে যে আপনার জন্য আমি আমার ক্ষেত থেকে নতুন ফসল আমি আনছি। বাদে উনি সালাম টালাম দেয়া উনি বাইরে আছে, উনি বলছে বাইরে বসার লাগিয়া। বাদে পিয়নের কাছে উনি 20টা টাকা দিছে, তাকে নিয়ে দেও এন থেকে সে 15 টাকা লোকাই ফেলাইছে। তারা 5 টাকা নিতে দেয়, শেখ সাহেব তোমার এটা দাম দিছে, কয় না এটা তো আমার ফসলের জিনিস, আমি শেখ সাহেবের আদর করে আনছি, তার দেম। আর তুমি টিয়া নিলে তো আমি গ্রামে এলাকায় ব্যস্ত থাকতাম, তো আমার এনে বেতন লাগে না। এটা শেখ সাহেব 4 তলাকে দেখে শেখ সাহেব আবার নিজে নামছে, না মেয়ে দেখ হুজুর নেন আপনার টিয়াটা আপনি নেন, আমি তো আপনারা ভালোবাসে দিছি, আমি টিয়া নাকি রে তোর টিয়া দিছি 20 টাকা 5 টাকা দিছিস করে। কিন্তু এই চুরি দেয়া এই শেখ সাহেব ফিরে হয়ে গেছে। হে বলো শেখ সাহেব যদি কঠোর ব্যবস্থা নিত তার দেশে আজকে এই অবস্থা হইতো না। শেখ সাহেব তো আগে দুটো বিচার করতো, তা আজকে দেশে চুরি হাসানা করতো না, তার দিয়ে করতো না, যে কেউ মানে সরকার আইলো এই চুরিটা করতো না। তো শেখ সাহেব আগে আমলে 2 বিচারটা করতো। তো এখন বর্তমান যেই সরকার হবে আগে চুরির বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, যে কেউ হোক, দলের হোক বিদলের হোক, যেই চুরি করবে যে অন্যায় করবে তার অন্যায় শাস্তি তারা ভোগ করতে হবে। এটার জন্য সরকারে বলবো যে কোনো আইন মানে কঠোর একটা আইন নেওয়ার জন্য, যে কোনো তার
যেভাবে চুরি করতে গেলে একটা হাত কাটতে নিয়ে যা একটা কি কবজা কাটতে নিয়ে যাতে এই দেশ আর চুরি হবে না, দেশের উন্নত হবে। দাবি পূরণ হোক বা না হোক ভাই, এইখানে মনে করেন জীবন দিয়ে দেবো আজকে। তার মতো বিশ্ববাট পার মানে বাংলাদেশের ভিতরে নাই। এই আমরা এই মিটের যোদ্ধা যারা আছি আমরাই কিন্তু হাল ধরছি দেশের। যে নাসিব নজরুল স্যার যে ব্যাপারটা নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলাপ আলোচনা করে আছে ইউনুস স্যার সহ, এটা বাস্তবভাবে প্রমাণিত করে। তা না হলে ভাববো তারা প্রতারক। আল্লাহ বাসায় রাখলে কালকে সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হবে। 2 বছর আগে যে 18,000 শ্রমিক যাইতে পারেনি, তার ভিতরে সরকার 8,000 শ্রমিক নিয়ে যেতে চাইছে, কিন্তু সরকার লাস্ট ডেট দিছে 31শে ডিসেম্বর। এই 31শে ডিসেম্বরের ভিতরে মনে করেন মেডিকেল নাই, আপনার কলিং পেপার নাই, তাহলে আমাদের সরকার তুলবে কবে? আমরা আইসি এই কারণে যে সরকার জন্য আমাদের এই 3 মাসের ভিতরে দ্রুত তোলে ভাই। আমরা এই দাবিটা নিয়ে এখানে আইছি। দাবি পূরণ হোক বা না হোক ভাই, এইখানে মনে করেন জীবন দিয়ে দেবো আজকে ভাই। এই জীবন রাখার থেকে না রাখাই ভালো ভাই, সবার কাছে তুচ্ছ হয়ে গেছি আমরা। তার মতো বিশ্ববাট পার মানে বাংলাদেশের ভিতরে নাই। একটা বছরের উপর সে কিছু করতে পারে না দেশের জন্য। তারা কি নিজেদের আখের গোছাইতেছে নাকি দেশটাকে তারা লুটে ফুটে খাচ্ছে? উনি কিছু করতে পারে না, উনি শুধু আশ্বাস দিয়ে গেছে। আশ্বাস দিয়ে দিলে তো হবে না। আমরা যদি আশ্বাস দিই যে আমি ভাত খাবাইম কই আমি উপায়ে রায়, তাহলে তো হইতো না। কোনো আসলে আমরা যে এটার জন্য আসছি এটা কোনো হাসিল হয় না, শুধু আমরা খামা আসছি। এমন আমরা সবাই ভুক্তভোগী, এমনি ভুক্তভোগী রয়ে গেছি। আমি সুদে টাকা নিচ্ছি 2 লক্ষ, প্রতি মাসে আমার 20,000 করে টাকা দিতে হয়। এনজিও থেকে টাকা তোলা আছে, সুদে টাকা তোলা আছে, গাভী বিক্রি করা টাকা আছে, বাপের জমি কর দেওয়া টাকা আছে। আমি বাড়িতে যাইতে পারতেছি না। আজ 1.5 বছর ধরে আমি বাড়ি ছাড়া। আমি ঢাকা শহরে এই গলি ও গলি পলায় থাকি, 2 দিন কাজ করি, ওই 500, 1000, 2000 করে দেশে পাঠাই, ফ্যামিলি চলে। এইভাবে দিনপাত কাটতেছে, কিন্তু আমার ফ্যামিলি না খায় রয়েছে, চলতে পারতেছি না। উপর মহলের কাছে আমার বিনীত নিবেদন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন এবং আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার আছেন। আসলে আমরা যে 18,000 পরিবার, আসলেও যে কত কষ্টের মধ্যে আমরা আছি একমাত্র আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বাসায় রাখলে কালকে সকালে অনির্দিষ্টকালের জন্য এই কারণ বাজার প্লাস আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মনে করেন যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হবে। যতক্ষণ না আমাদের এই দাবি স্মারকসহ লিপিবদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবি থেকে ঊর্ধ্ব হব না। ওয়েসেল থেকে প্রথম মন্ত্রণালয় থেকেই বলছিল যে আপনারা যারা টাকা পয়সা ফেরত পান নাই, পাসপোর্ট ফেরত পান নাই, আপনারা বিএমইটিতে অভিযোগ করেন, এজেন্সির নামে, দালালের নামে অভিযোগ করেন, আপনাদের টাকা আমরা ফেরতের একটা ব্যবস্থা করব। কিন্তু আমরা সেখানে আমার মনে হয় হাজারো মানুষ আমরা ওখানে অভিযোগ করছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো ফলাফল এখনও রেজাল্ট ভালো পাই নাই। আমরা টাকাও পাই নাই, এজেন্সির মাধ্যমে যে পাসপোর্ট ছিল সে পাসপোর্টও আমরা এখনও কেউ পাই নাই। ইউনুস স্যারের কাছে আমার দাবি আর আমাদের আসিফ নজরুল স্যারের কাছে যে আমাদের এই ভুক্তভোগীদের যে সমস্ত এজেন্সির কাছে টাকাগুলো জমা আছে আমরা যারা দিয়েছিলাম, আর পাসপোর্টটা অতি সত্ত্বে যেন আমরা এই ফ্লাইটের আগে যেন ফেরত পাই, এটাই আছে আমাদের দাবি। প্রবাসী টাকা এই দেশ চলে, প্রবাসীর এই দেশের করে। তাই এখন যে সে বলতেছে তার যে বক্তব্য, তার বক্তব্য শুনলে বোঝা যায় না তাই সে এই লোকগুলার পাঠাইতে চায়। সে চায় তার এজেন্সির কাছে দায়িত্ব দিয়ে দিতে। এজেন্সির কাছে দায়িত্ব দিয়ে দিলে কি আমরা যেতে পারবো? এজেন্সির কাছে দায়িত্ব দিলে তো আমরা যেতে পারবো না। আপনারা দায়িত্ব নিয়ে কিছু করতে পারতেছেন না। আপনারা কি করবেন সেটা আপনারা গত 15 মাসে বুঝাই ফেলাইছেন, কারণ এই পর্যন্ত পারেন না একটা লোকরে পাঠাইতে। আমরা এই পর্যন্ত দেড় বছর 2 বছর হয়ে যাইতেছে আমরা ভুক্তভোগী। আপনারা আমাদের জন্য কিছুই করতে পারতেছেন না। আমি চাই যে নাসিব নজরুল স্যার এই যে ব্যাপারটা নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলাপ আলোচনা করে আছে ইউনুস স্যার সহ, এটা বাস্তবভাবে প্রমাণিত করে। তা না হলে ভাববো তারা প্রতারক, কারণ ডক্টর ইউনুস স্যারের সাথে আনোয়ার ইব্রাহিমের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে সে কী ভূমিকা পালন করতেছে, এটা একটা প্রশ্ন আমাদের। এই আমরা এই মিটের যোদ্ধা যারা আছি আমরাই কিন্তু হাল ধরছি দেশের। আমরা কিন্তু হাল ধরছি দেশে। প্রবাসীরা যদি রেমিটেন্স না বাড়াইতো তাহলে আমাকে দেশ কিন্তু এই পর্যন্ত ঠিক হইতো না। আমাদের সাথে ওরা কথা বলছে, একটা করে আরেকটা সব কিছু সিন্ডিকেট। মালয়েশিয়ার টিকিট আসা যাওয়ার টিকিট মাত্র আসলে 20,000 টাকা। এই জায়গায় আমরা 31 মে যাইতে হলে টিকিটের দাম মূল্য হচ্ছে 1,30,000 টাকা। 15-16 বছর আমি মালয়েশিয়া ছিলাম, ঠিক আছে। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, ঠিক আছে। আমি ওখানে দেখছি, মালয়েশিয়া দেখছি যে
আমাদের পাশের যে দেশ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, ঠিক আছে, এরা আমাদের বাংলাদেশি টাকা 70 থেকে 80 হাজার টাকা দিয়ে যায়। যে 70-80 হাজার টাকা এক মাসে এরা বেতন পায় জায়গা, যারা ভালো কোম্পানির মধ্যে যায়, ঠিক আছে। আর অথচ আমরা 5-6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া গিয়া আমাকে 2 বছরও মনে করেন আমাকে চালান উঠে না। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মডেল মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নিয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান, পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশের মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 1447 হিজরির এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। অনুষ্ঠানে তিনি ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। মহাপরিচালক তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা যেন মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন, সেজন্য সরকার তাদের রাজস্বের আওতায় আনার ব্যাপারে কাজ করছে। এর ফলে তারা সরকারি সুযোগ সুবিধা পাবেন এবং তাদের চাকরি স্থায়ী হবে। তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম ও মুয়াজ্জিনদের সার্বিক কল্যাণে সবসময় পাশে থাকবে। একই সাথে তিনি প্রতিটি মডেল মসজিদে একটি করে লাইব্রেরি চালুরও আহ্বান জানান। এতে মুসল্লিরা ইসলাম সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবেন। পবিত্র রবিউল মাস উপলক্ষে জেলা পর্যায়ে অক্টোবর মাস পর্যন্ত বিশেষ কমিশনে বই বিক্রি হবে, এটা আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। তা অক্টোবর মাস পুরাটাই আমাদের যে পার্সেন্টেজটা আগে ছিল সেই পার্সেন্টেজে বই বিক্রি হবে। এছাড়া তিনি মসজিদের বিদ্যুৎ বিল কমানোর জন্য সাশ্রয়ী পদক্ষেপ নেয়ার উপর জোর দেন। আর বিদ্যুৎ বিলের আমরা নতুন লোডটা কমাই আনতেছি। আমরা যে ওইখানে যে ইয়েটা বসানো আছে অনেক পাওয়ারের, এটা আমরা কমাই দিতেছি। আপনারা এসি ব্যবহারে একটু সতর্ক থাকেন, যতটা নামাজের সময় ছাড়েন অন্যান্য সময় বন্ধ রাখেন, এগুলো একটু খেয়াল করেন। লাইট বাতি এগুলো খেয়াল করেন। আমরা এই পদগুলো ক্রিয়েট করে 8000 সামথিং পদ সিটিজেনের জন্য মন্ত্রণালয় ফাইল পাঠিয়েছি। এই উদ্যোগগুলো দেশের ধর্মীয় নেতৃবৃন্দের মর্যাদা বৃদ্ধি করবে এবং ইসলামী শিক্ষার প্রসার ঘটাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিগত দিনে এক সরকার ছিল, এখন যে সরকার আসছে উনি কি সরকার এটাও আমরা বুঝতেছি না, কিন্তু দেশে শান্তি বিরাজ করবে না। এইভাবে যদি থাকে দেশে শান্তিপূর্ণ বিরাজ করবে না। চাই না আমরা এই বেদাইলের সরকার, আমরা একজন ভালো সরকার চাই। আর এখন এই সরকার যদি থাকে, বিগত দিনে একমাত্র আল্লাহ পাক জানে আমাদের ভাগ্যে কি আছে। সরকার চেয়েছিল এই সরকারে একবারে 10টারে রসাতলে নিয়ে নিছে, রসাতলে ধ্বংসের পথে আধারের পথে ঢেলে দিচ্ছে। কেন সেই অন্ধকার ঢেলে দিলেন আপনি এই দেশটাকে? দেশটা কি আপনার? আমরা এখন এই সাধারণ মানুষ, হয়তো দিনমজুরি মানুষ, কাজ কাম করে খাই, হয়তো ভাবছি যে আজকে মনে চাচ্ছে যে একটা ইলিশ মাছ খাবো, কিন্তু এখন ইলিশ মাছ হয়তো 200 টাকার মধ্যে 500 টাকা, 500 টাকার মধ্যে 800 টাকা, কিন্তু এখন যে 2000-3000 টাকা আমরা তো স্বপ্ন দেখতে পারি না, কারণ এত টাকা আমাদের উপার্জনও নাই, আর আমরা এটা কেনার মতো তৌফিকও নাই। হয়তো যারা আছে কোটি কোটি শিল্পপতি তার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব, মন চায় কিন্তু পারতে আসি না। আমরা একটা ভালো সরকার চাই, যে একটা নিরপেক্ষ একটা সরকার আসুক। ভালো নিরপেক্ষ একটা সরকার আসলে হয়তো আমরা মনে করি যে ভালো হয়। যেমন আওয়ামী লীগ সরকারের আমলে ইলিশ বিদেশ চলে যেত, ভারতে বিভিন্ন জায়গায় চলে যেত। এখন ইলিশগুলো যায় কোথায়? কি সাগরে খায় ফেলায় কিনা তাও আমরা বুঝি না, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা একটু উপলব্ধি করতে পারি না যে কোথায় যাচ্ছে আমরা উপলব্ধি করতে পারতেছি না, কারণ উপলব্ধি করার মতো সেই সাধ্য আমাদের নেই। আমরা যে বিগত দিন আছিলাম ভালোই আছিলাম, আর এখন আমরা সাধারণ মানুষ হিসেবে, আমরা তো উচ্চশিক্ষিত না, সাধারণ মানুষ হিসেবে যা বিষয়টা দেখতেছি যে দিন দিন দেশকে একবারে রসাতলে ঢেলে দিচ্ছে। কোথায় যাব, কি করব? আমরা কিন্তু আসলে একটা আতঙ্কের মধ্যে, সাধারণ মানুষ যারা আমরা আছি, দিন মজুরি কাজ করি যারা, আমরা কিন্তু আসলে একটা আতঙ্কের মধ্যে। কোথাও যায় আমরা একটা স্থায়ী পাচ্ছি না। আর নির্বাচন আসলে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমরা একটা ভালো প্রার্থী আসুক। আর তার মানে এই না যে আমার ভোটটা আমি যথাযথ ফেলে দিব। এই হয়তো বা আমরা উচ্চশিক্ষিত না হলেও এই বিষয়টা উপলব্ধি করার মতো সাধ্য আছে যে ভোটটা কোথায় দিলে কাজ হবে। এই বিষয়টা আমাদের মোটামুটি হলেও আমাদের উপলব্ধি করার মতো ক্ষমতা আছে। আমরা এই বিষয়টাই জানতে চাইতেছি আরেকবার, যে আমরা একটা সুষ্ঠু বা সুন্দর একটা ভালো সরকার আসবে কিনা। আর আওয়ামী লীগ সরকার বিগত দিন আছেন যে ভালোই ছিল, আমরা আসলেই শান্তিতে আছিলাম। আর এখন না পাইলাম বেশ, না পাইলাম দুজক, ওই একটা জায়গার মধ্যে বসবাস করছি আমরা। হয়তো বা বেশ না দুজক, এক জায়গায় যাই গিয়ে, কিন্তু এইটাও পাচ্ছি না। তো বিগত দিন যে সরকার ছিল, দেশের যে উন্নয়ন হয়েছে বা দেশের যে গরিব দুঃখীর পকেটে এই টাকা ছিল বা অভাব অনটন ছিল না, আর এখন যে দুঃখ দুর্দশা আমাদের দেখা দিচ্ছে, এই দুঃখ দুর্দশা আর প্রাণে সয় না। কি করব, কোথায় যাব? একবারে হতাশ। আমি না, শুধু আমার ফ্যামিলি বর্গে, আমার কাছে ভালো একটা উন্নত ক্যাশ ছিল। আর এখন বিগত দিনে আমি এরকম একটা পর্যায়ে ফিরে গেছি, আমার কথা বলতেছি, অন্য কারো কথা না, আমি এরকম একটা পর্যায়ে ফিরে গেছি, আমার এখন দিন বোকা তিন রক্ষা। কী করব? আমার এখন জেলে রিজিকের উপরে আমার এখন আঘাত,
এরকম একটা বিষয় আমার, নাই কোনো ব্যবসা বাণিজ্য, নাই কোনো কাজকর্ম, নাই কিচ্ছু, এরপর রুটে গাড়ি বাড়ি নাই শান্তি, জানের কোনো নিরাপত্তা নাই, জানের কোনো শান্তি নাই, এরকম একটা অবস্থার মধ্যে বসবাস করছি। এইভাবে কি বসবাস করা সম্ভব? এই জন্যই বলছি যে আমরা না দুজকে না বেহেস্তে, এরকম একটা বিষয়ের মধ্যে আমরা আছি। আর আমরা এখনও চাই যে দেশেরটা ভালো সরকার আসুক, ভালো সরকার আসুক। ভালো সরকার আসলে দেশের মানুষ এই শান্তিপূর্ণভাবে থাকবে, আমরা শান্তিপূর্ণভাবে থাকবো, বা তার একবার জুটে দিনে দুইবার জুটে, এটাও বিষয় না। শান্তিতে থাকতে তো পারবো, তা আমরা শান্তিতে থাকতে ওইটাই চাই, সাধারণ মানুষ আমরা শান্তিতে থাকতে চাই। আর একটা বিষয় হলো যে বিষয়টা আমার জাগতেছে ভিতরে, বিগত দিনে এক সরকার ছিল, এখন যে সরকার আসছে উনি কি সরকার এটাও আমরা বুঝতেছি না কিন্তু, কারণ আমরা তো উচ্চশিক্ষিত না। উনি কিভাবে আছে বা উনি কিভাবে থাকতেছে বা কিভাবে থাকবে এই বিষয়টাও কিন্তু আমরা জানি না, কারণ আমরা তো শিক্ষিত মানুষ না। এই বিষয়টা আমরা উপলব্ধি করতে উনি যে কীভাবে রয়েছে আর কীভাবে থাকবে। সবচেয়ে বড় কথা হলো আমরা শান্তি চাই, বাঙালি আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। কিন্তু অশান্তি বিরাজ করছে খেতে খামারে রোডে ঘাটে, হ্যাঁ, ওই আনাচে কানাচে অশান্তি বিরাজ করছে। সেই অশান্তি নিয়ে আমরা আর চাই না, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। তবে যেভাবে দেশ আছে যদি এইভাবে থাকে, দেশে শান্তি বিরাজ করবে না, 100 দেশে শান্তি বিরাজ করবে না। তা আমি জ্ঞানে, আপনাদের অন্যরা জ্ঞানে কী কয়, আমার জ্ঞানে বলতেছে এইভাবে যদি থাকে দেশে শান্তিপূর্ণ বিরাজ করবে না। আর এই দেশে শান্তিপূর্ণ থাকার কথা না, আমরা কিন্তু অশান্তির মেয়েরা বিরাজ করছি। চাই না আমরা অশান্তি, চাই না আমরা এই বেদালিয়া সরকার, আমরা একজন ভালো সরকার চাই, সে যেই হোক। প্রয়োজনে যদি আওয়ামী লীগ সরকার হয় তাও অসুবিধা নেই, হোক আওয়ামী লীগ সরকার, কিন্তু ভালো হতে হবে, আমরা ভালোটাই চাই। আর যদি এই ভালোর অপর নাম কেউ কামনা করে, তাহলে আমি মনে করবো দেশকে অন্ধকার ঠেলে দিচ্ছে। তা আমরা অন্ধকার ঠেলে দিতে আমরা চাই না। বিষয়টা এরকমই যে দেশকে অন্ধকার ঠেলে দিচ্ছে, দেশকে রসাতলে ঠেলে দিচ্ছে, আমরা রসাতলে ঠেলে দিতে আমরা চাই না। এই সরকারের দরকার নেই, এই সরকারের আমরা দরকার নাই যে নেই আপনি এই আমরা দুই ভাই এক হইতে হইব, অন্য রাষ্ট্রের লগে আমরা মিল থাকতে হইব, পাকিস্তানের লগে আমরা মিল থাকতে হবে। আমি সাধারণ মানুষ, আমি কোনো উচ্চশিক্ষিত না, আমরা এটা চাই না যে আরেক রাষ্ট্রের লগে পাকিস্তানের লগে মিল তখন লাগবো, এটা হন লাগবো, সেটা হন লাগবো। আমরা নিজ দায়িত্বে আমরা কামাই রুজি করে আমরা সেবা করি। তাহলে আমাদের সেবার মধ্যে যদি কেউ আঘাত করে, আমাদের এই সেবার মধ্যে যদি কেউ বাধাবিঘ্ন দেয়, আমি মনে করবো সে পরম শত্রু, সে যেই হোক না কেন, আমার ভাই হোক, সে পরম শত্রু। এই শত্রুকে আমরা দেখতে চাই না, এই শত্রুকে আর দেখতে চাই না, এই শত্রুকে দেখে চলে যাও। মানুষের অপমৃত্যু হয়, তাড়াতাড়ি যে মরে, এটা কিন্তু অপমৃত্যুর আওতায় পড়ে। এটা আল্লাহর কুদরতে কি পড়ে, এটা কিন্তু অপমৃত্যুর আওতায় পড়ে। কিন্তু অপমৃত্যু আওতায় কেন পড়ে? আল্লাহর পক্ষ থেকে সেই গজব। আর এই গজবটা এইরকম ব্যক্তির উপরেই পড়ে যে নাকি 24টা ঘন্টায় উল্টাপাল্টা কাজ করে, সত্যের কোনো আলো নাই তার মধ্যেই এই যে মানুষে কয় না যে ভাই আপনি টাকা ভরতারে না, হ্যাঁ করার দরকারই। তাইলে আমরা চাই একজন ভালো মানুষ আসুক, একজন ভালো সরকার হোক, আমরা শান্তিমতে থাকতে চাই। এইখানে আগে অনেক কথা শুনতাম, এই রিলিফের চাউল খাইতাম আমরা, কত সুন্দর মোটা চাউল, কত সুন্দর রিলিফ খাইতাম, 10 টাকা কেজি চাউল খাইতাম, 15 টাকা কেজি রিলিফ দিত সরকার। অনেক ভালো হয়েছে, আমরা খুব একটা আমরা ছিলাম, আমরা এই মোটামুটি ডেভেলপ ছিলাম। কিন্তু এখন ডেভেলপ যায়া ওই যে কিছু সঞ্চয় টঞ্চয় আমরা করছিলাম কামাই করে, সেই ডেভেলপ যায়া এখন নেগেটিভ ভরিয়া, এখন তো আমরা না খাই পুঁজি ভাড়া, না পাই খাইতে, না পাই তেল সাবান, না পাই এরকম একটা বিষয়ের মধ্যে অভ্যাস করছি। এইভাবে কি জিন্দগি করা যায়? আর এখন এই সরকার যদি থাকে, বিগত দিনে একমাত্র আল্লাহ পাক জানে আমাদের ভাগ্যে কি আছে। আমরা তো এই 3 বেলা 2টা ভাত খাইতে পারবো, এইটাও জানে আমাদের কাছে সন্ধ্যা লাগতেছে, কি করে আমরা খাবো? চোখকে তো কিছুটা উপলব্ধি করা যায়, তো সেই উপলব্ধির মধ্যে আমরা এরকম একটা বিষয় আমার মধ্যে বিরাজ করতেছে যে না, আমাদের কপালে কষ্ট অতি নিকটবর্তী এসে গেছে। আর অতি নিকটবর্তী আমাদের এই জন্যই আসছে, এই সরকার চেঞ্জ হনে। যদি সরকার নাই তো চেঞ্জ, আমরা কিন্তু মোটামুটি শান্তিতে আসছিলাম। এবার বালা এই কি করলো না করলো আমার জানার বিষয় না, কিন্তু সরকার চেঞ্জ হলে এই সরকারে একবারে 10টারে রসাতলে নিয়ে নিছে, রসাতলে ডংশিয়ার পথে, আধারের পথে ঠেলে দিচ্ছে। কেন সেই অন্ধকার ঠেলে দিলেন আপনি? এই দেশটা কি আপনার? আপনি কেন দেশটাকে অন্ধকার ঠেলে দিলেন? সেটা কি আপনার এই উচিত? সেটা কি আপনার বিচার? সেটা কি আপনার বিবেচনা যে একটা দেশকে এই অন্ধকার ঠেলে দেওয়া? এটা কি মানব জাতির কাজ? এটা কি মানব জাতির কাজ? এটা মানব জাতির কাজ না। আমি মনে করব এটা একটা কুমন্ত্রণার কাজ। তবে আমি সরকারকে বলবো, ভাই ভালো হয়ে যান, কুমন্ত্রণা ছাড়েন, ভালো হন, ভালোর দাম আছে, ভালোর কোনো পার্শ্ববর্তী নেই। ঢাকা প্রেসের আয়োজনে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো গাজীপুরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। বোর্ডবাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি। গাজীপুর বোর্ডবাজার একটি ব্যস্ততম সড়ক, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে রাস্তা পারাপার করেন, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো ফুটওভার ব্রিজ নেই।
ফলে মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনের ভিড়ের মধ্য দিয়ে রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বয়স্ক মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। শুধু তাই নয়, যানজটও বেড়ে যায়, কারণ রাস্তা পার হওয়ার সময় মানুষ ও গাড়ির সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়। প্রথমত, একটি ফুটওভার ব্রিজ নির্মাণ হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। দ্বিতীয়ত, জনসাধারণ নিরাপদে রাস্তা পার হতে পারবে। তৃতীয়ত, যানজটের চাপও হ্রাস পাবে, যা গাজীপুরের মতো ব্যস্ত শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ অংশ, সাধারণ মানুষের দাবি। স্থানীয় মানুষ বহুদিন ধরে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সবার একটাই কথা, আমরা নিরাপদে বাঁচতে চাই, নিরাপদে রাস্তা পার হতে চাই। আমরা আশা করি গাজীপুর সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করবেন এবং বোর্ডবাজার এলাকায় একটি আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণ করবেন। এটি কেবল মানুষের জীবন রক্ষা করবে না, বরং গাজীপুর শহরের উন্নয়নেও একটি বড় পদক্ষেপ হবে। ছোট বড় ভাই, আপনার ভোট তো হয়ে গেছে, কেন আমার ভোট হলো খালি আপনি সিল মারতেছি, তার মানে আমার ভোট হয়ে গেছে, আমি ভোট দিতে পারলাম না। এটা একটা দুঃখজনক বিষয় ভাই। সুস্থ মারামারি তো সুস্থ হবে না, গ্যাঞ্জাম হবেই। গ্যাঞ্জাম ছাড়া নির্বাচন হবে না। আমরা তো চাই সুস্থ নির্বাচন, আমরা যে কেন্দ্রে ভোট দিতে পারি। নিরাপত্তা চাই, আমরা চাই হলো নিরাপত্তা। আমরা কোনো জুলুমও চাই না, কিছু চাই না, আমরা নিরাপত্তা চাই। নির্যাতন আমলিকের সরকার আমলে নির্যাতন কি, এখানে পুলিশও হয়রানি হয়েছে। ঠিক আছে, অনেক পুলিশও গাড়ি লাইসেন্সে আছে, কাগজপাতি আছে, পুলিশে মনে করেন ওই গাড়ি সাইড করে গিয়া দেখাইতো দেখি ব্রেক লাইট জ্বলেনি, সাইড লাইট জ্বলেনি, এতে মামলা দিয়ে দিত, হয়রান করতো। ঠিক আছে, ডাক্তারি নসে রাষ্ট্র এরকমভাবে চালানো পারবে না। তার কারণ বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, ডাক্তারি নসে এতে কোনো কিছু করতে পারতেছে না, সহযোগিতা করতে পারতেছে না। তার কারণ ডাক্তারি নিউজ পারতেছে না কোনো একটা কন্ট্রোল করতে, কি এত কোনো কিছুই কন্ট্রোল করতে পারতেছে না। আর দলীয় সরকার লাগবে, এই সরকারের কোনো কাম হবে না। আমি কাকে আমার ভোট, একটা ভোট দরকার দেবো, দিয়ে পাশ হয় হবে। এই সরকার তো সরকারের জায়গায় আছে, এতে কোনো ইয়ে নাই। আর স্থায়ী সরকার না ছাড়া তো যার মনে করেন ইয়ে নাই, যে একজন ক্ষমতাশীল সরকার যে স্থায়ীভাবে থাকবে, ও না হলে তো মেনটেন করতে পারবে না। এখন যে দলেই আসুক, অক্ষম বলতে আসলে অক্ষম, কারণ উনি আসলে সরল সোজা হলে হবে কি, উনি আসলে যদি দেখা যায় ওই ঝামেলাগুলো তো জড়াইতে চায় না। যেমন ছিনতাই, রাজধানী, খুন অনেক বেড়ে গেছে। কারণ আসলে এটা পুলিশ প্রশাসন তারা কোনোভাবে কেয়ার নিচ্ছে না। আর নিচ্ছে না কেন, এটা তো কেমনে বলবো। আমি আসলে আগামী নির্বাচনে সুস্থ নির্বাচনে চাই, যে কারণ হাসিনা সরকার তো ওনার উচিত ছিল একটাবার ফেয়ার নির্বাচন দেওয়া, কিন্তু আসলে উনি ফেয়ার নির্বাচন দেয় নাই। উনি গদিতে থাকার জন্য অনেক চেষ্টা করছে, আসলে তো পারলো না। জামাত ফেয়ার নির্বাচন চাচ্ছে, বিএনপিও ফেয়ার নির্বাচন চাচ্ছে, কিন্তু আসলে ওই যে যারা হলো মনে করেন যে 22 থেকে 25 বছর এই ধরনের মনে করেন যে বিএনপির যে ছেলেপেলেরা, এরা মনে করেন ছোটো পোটা খাতে চাচ্ছে, এরা চাচ্ছে না যে বিএনপি ভালো চায়, তার কাছে তারকের জায়গায়। কিন্তু আসলে এরা তো আমি বললাম যে 25 থেকে 30, 28, 22 এ ধরনের ছেলেপেলেরা বিএনপির মানে ভাবপ্রতি যে একটা আছে, তারা আসলে বিএনপির মানে ইয়েটাই নষ্ট করে দিচ্ছে। একদম খুব রাফ ছিল একটা। আমি মনে করি ও যে 300 কয়েকটা মানে ইয়ে ছিল, মানে মন্ত্রী মহোদয়, এইগুলো একদম কয়টাই বেয়াদব। আমি মনে করি যদি বেয়াদবে না হবে তাহলে দেশ ছেড়ে কেন পালাবে। অনেক ভয়াবহ দেখেছে, অনেক মা বোনের মনে করেন যে ইজ্জত নষ্ট করছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক মা বোন তারা ইজ্জত নষ্ট করছে, অনেক ভাই প্রাণ দিছি। কারণ আমরাও তো আতঙ্কের মধ্যে ছিলাম, আমরা তো ভালো ছিলাম না ভাই। আসলে তো স্বৈরাচার অবশ্যই ছিল, কারণ এই ইসলাম চায় না। ইসলামটা একটা মানে ইসলামের প্রতি এর যে কি একটা ক্ষোভ ছিল, মানে ইসলামটা কখনোই চায় নাই। যার কারণে আল্লাহ মনে করছে থাকিস, আমি চাবিটা একটু ঘুরে দিই, বুঝছেন না। এ একটু মানে ক্ষমতা বেশি দাপট দেখাছিল। পুলিশ যার কথা উচ্ছিল
বচ্ছিল, মানে এই ধরনের একটা অবস্থা। এ তো অনেক কোটি টাকা লুট করছে, এটা ঠিক আছে, এটা সবার মুখে আমিও বলি। তা না হলে এ কাজ করলো, এ অনেক কাজ করছি, এ আমাদেরকে বুঝালো অনেক কাজ করছি, ঠিক আছে কাজ করছি, কিন্তু এ যদি কাজ করেই থাকে তাহলে তো জনগণ এর চাবে। আসলে তো খালি মানুষের দেখাইছে, বুঝছেন, এ আসলে মানুষরে দেখাইছে ভাই, বুঝছেন। এ যদি ভালো সরকারে হবে তাহলে এর মানুষ চাইতো, এর তো চায় না ভাই। হতে পারে আবার এই ধরনের কারণ ওরা তো চায় না ভাই। ও 10-20-25 বছরে যেন আশা করে না যে আমি ক্ষমতায় আসবো, কারণ ও একটা নাস্তিক ভাই। আমি কোনো সময় আওয়ামী লীগক ভোট দিতে চাইছিলাম, কোনো সময় ভোট দিতে পারিনি। কারণ ভোট দিতে পারিনি এই জন্যই, ওই যে আমি একবার ভোট দিতে গেছি বাক্স, গত হলো এটা 17 না 18 যে ইলেকশনটা, 18। তা আমাকে বলতেছি ছোট বড় ভাই আপনার ভোট তো হয়ে গেছে, কেন আমার ভোট হলো? খালি আপনি সিল মারতেছি, তার মানে আমার ভোট হয়ে গেছে, আমি ভোট দিতে পারলাম না। এটা একটা দুঃখজনক বিষয় ভাই। এখন আমরা চাই শান্তিতে সরকার, নতুন সরকার, যে সরকারি আয়োগ, হয়তো বিএনপি আয়োগ নাহলে জামাতে আয়োগ, একজন আইলে তো আমরা একটা শান্তি, একটা বিশৃঙ্খলা দূর হইতো। তাহলে আমরা এত কষ্ট, খাওয়া খাদ্য এত কষ্ট হয় না, চলাফেরার এত কষ্ট হয় না। এখন দেশের মানুষ কী করে না করে আমরা এগুলো বুঝি না। এগুলো অনেক আছে, ময়মুরীবেরা আছে, ছাত্ররা আছে, এনে সাধারণ মানুষও আছে, এনে হেরা মনে করেন যাচাই বাছাই করে হেরা দিব। আমরা তো মনে করেন সমস্যা নাই, যে সরকার হোক আমরা তো প্রত্যেক সরকারের পক্ষেই থাকি। এটাই আমার আপনার কাছে আবেদন। না আওয়ামী লীগ আমলে আমরা মনে করেন কষ্ট করলে এরকম কষ্ট করছি না, অনেকটা আমরা চলার খুব কষ্ট হইতেছে। কিন্তু দেশের নাই সরকার, কোনো জিনিসের মূল্য মনে করেন দাম বেশি, রুজি রোজগার কম। মনে করেন এই যে আমরা সারাদিন রিক্সা চালে 500 টাকা রাখতে পারি না, খাওয়ার খুব কষ্ট হয় জমা দিতে। একটা কাপড় কিনবো, একটা বালা মন্দ, একটা মনে করেন হোটেলে বইয়া খাইমো, আমরা তার বাসা বাড়ি রাই না, রাস্তাঘাটেই থাকি, তো আমরা পয়সা রাখতে খুব কষ্ট। না আমরা তো মনে করেন বিএনপি নাহলে জামাত, এই বিএনপি আইলে তো আরও বেশি সমস্যা নাই, জামাতও জনাই করতেছে। আমরা তো মনে করেন দুই সরকার, দুইজন আইলেই তো মনে করেন একজন যাইব, দুইজন তার এক লগে যাইবে না। তো মানুষের তো মনে করেন এবার দেখতেছে জামাতও খুব ইটিতে আছে, কথাটা বুঝছেন না, ওখানে জামাতে খুব ইডি করতেছে। কিন্তু আমরাও তো চাই মনে করি জামাতে একটু দিলে দেশটা হয়তো সব শাসন হইব, সব কিছু চাঁদা বাচ্চা কমবো, মানুষ হয়তো পর্দাশীলও চলবো। সবই তো খাইলাম, নাঙ্গল খাইলাম, ধানের শেষ খাইলাম, নৌকা খাইলাম। এবার তো আশা করছি যে জামাতি দেহ যদি যায়, আমরা তো সবাই আশা করতেছি। সবাই তো দেখা গেছে সব করছে আর কি, তো আমরা সবাই মিলে এখন জামাতটাই চাই আর কি, জামাতটাই আমাদের দরকার। দিনের বেলা বিএনপির নেতা, রাত্রের বেলায় ক্যাডার, অনেক জায়গায় চলতেছে। কারণ আমরা চাই না যে মানে বিএনপিও দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, আরও অনেকই তো দেখছি, কিন্তু জামাতটা তো আর আমরা দেখি না। এখন জামাতটাই আমরা দেখার দরকার, আমরা ফ্যাসিলিটি পাবো জামাত আসলে। এরই তো দেখা যাচ্ছে অনেকেই তো খারাপ কার্যকলাপ করছে, এটা তো মানে বলার মতো কোনো, এটা সবাই জানে বা দেখছে। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে গেলে মানে এটা অনেকই তো খারাপই তো করছে, এরা তো সবাই তো জানি এগুলা, অনেক বেশিরভাগই তো খারাপই তো করছে। দেখা যাচ্ছে অনেক মানুষ, অনেক একটা জামাত শিবিরকে জন্ম দিতে পারবো, অনেক মানুষে মারছে, এটা তো আমরা সবাই জানি বা দেখছি। শাপলা চত্বর দেখা যাচ্ছে অনেক জায়গার মধ্যে গুম খুম করছে, আয়নাগর অনেক কিছুই করছে, এগুলো তো আপনারা জানেনই। যা করছে মানে খুবই মানে অনেক খারাপ কাজই করছে, এটা বলার মতো ভাষা নেই, অনেক খারাপ কাজ করছে। এটি মানে বলার মতো, মানে প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। অনেক মানুষ গুণ করছে, এগুলো তো আপনারা সবাই জানেন। আওয়ামী লীগ বিএনপি কেউই ভালো না, এখন জামাত আমাদের দরকার। কারণ জামাত আসলে দেখা গেছে মানে আমরা সব মানুষ ফ্যাসিলিটি পাইবো, মানে বিশেষ করে মানে যারা নিম্ন আয়ের মানুষ আমরা পাবো আর কি, ফ্যাসিলিটিটা পাবো। সবই তো খাইলাম, নাঙ্গল খাইলাম, ধানের শেষ খাইলাম, নৌকা খাইলাম। এবার তো আশা করছি যে জামাতি দেহ যদি যায়, আমরা তো সবাই আশা করতেছি জামাতি মধ্যে ইনশাল্লাহ
চেষ্টা করতেছি যে জামাতের উপর এত বিশ্বাস হওয়ার কারণ কি? জামাত তো আসে নাই এখন, এই জন্যতে ভাবতেছি যে ইসলামী যেহেতু আসতে চাইতেছে, যদি আসে তাহলে মনে হয় মুসলিমদের একটু সহযোগিতা করতে পারতো, দেশটা আর কি শান্তিভাবে চলতে পারতো। না, আমার মনে হয় যে এটা আর সম্ভব না, কারণ ওরা নির্বাচনে না যেয়েই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ক্যাডারবাজি করতেছে, এটা মনে হয় হবে না, বিএনপি যেতে পারবো না, এইটা জীবনও আসতে পারবো না। অগর কার্যকলাপ খুবই খারাপ, জায়গায় জায়গায় অনেক ভিডিও আমরা দেখতেছি, শুনতেছি, চোখেও দেখতেছি, চাঁদাবাজ খুন আহাজারি করতেছে জায়গায় জায়গায়। দিনের বেলা বিএনপির নেতা, রাত্রের বেলায় ক্যাডার, অনেক জায়গায় চলতেছে। এইভাবে ওরা আসতে পারবে না। জামাতকে চাচ্ছে যে কোরআনের আইনটা তো বাংলাদেশে যদি চালু হয়, তাহলে মনে করি যে সন্ত্রাস চাঁদাবাজ এগুলা থাকবে না, আশা করি। এটা আমরা আশা করি যে থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজ এটা থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তোলা প্রধান উপদেষ্টার একটি ছবি ফেসবুকে প্রকাশ করে প্রেস উইং। সেই ছবি ঘিরে একটি মহল কৃত্রিমভাবে তৈরি বলে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরির চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাত 10টার দিকে প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সেই বিতর্কের জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন কর্তৃপক্ষ শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 6:09 প্রধান উপদেষ্টা এবং তার কন্যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি পাঠিয়েছে। আমরা যা জানতে পেরেছি, সাধারণত হোয়াইট হাউস এই ধরনের ছবি রিসেপশনের কয়েকদিন পরে প্রকাশ করে। সুতরাং ছবিটি 23 সেপ্টেম্বরের রিসেপশনের 3 দিন পর এসেছে। প্রেস সচিব আরও লিখেছেন, আমি জানি কিছু মানুষ ছবিটির বিষয়ে মিথ্যা ছড়াচ্ছে। আপনার জন্য আমার বার্তা হলো, আপনি আবুল হলে আপনার আবুলত্ব দূর করার দায়িত্ব কর্তৃপক্ষের নয়। এর আগে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে ছবি পোস্ট করে লেখা হয়, 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গত 23 সেপ্টেম্বর লোটে নিউ ইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এই ছবি তোলা হয়। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্ব নেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে তিনি শুক্রবার রাতে ভাষণ দিয়েছেন। তারেক রহমানের নির্দেশেই আমরা বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছি। এটার কর্তৃত্ব নেতৃত্ব ফলটা তারেক রহমানের পায় আশা করি। মুক্তিযোদ্ধা থেকে কোনো কারণে যুদ্ধহত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা বা বীর উত্তম শহীদ, যাদেরকে যদি কোনো 71-এর মুক্তিযোদ্ধা নিয়ে যদি কোনো আপত্তি করে, তাহলে এটা মেনে নেব। 1971 না হইলে তো আজকে 24, 96, 97, এই আজকে 2025 এগুলো কোনোটাই আসতো না। বাংলাদেশের স্বাধীনতা না হইলে আজকে যারা আমার ভাই বোনরা প্রশাসনে আছে, এমপি মন্ত্রী হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, বা ডিসিএসপি আছে, যারা বাংলাদেশে চাকরি করতেছে, বড় বড় অফিসাররা আছে, তো 71-এর মানে স্বাধীনতার সুফল। এখানে তো এই 24 ছিল না, 24 নতুন আসছে। 24 তো যারা ছাত্র আন্দোলন করছে তারা করছে, তারা শুধু তারা করে নাই, আমরাও করছি, বিএনপি করছে, জামাত করছে, আদার্স সরকার বিরোধী সকল রাজনৈতিক দলগুলা করছে, সাধারণ মানুষ করছে। এখানে কোনো একক ছাত্রদের আধিপত্য ছিল না, কর্তৃত্ব ছিল না, সকল জনগণের অংশগ্রহণ ছিল। এটা আমরাও এটার মধ্যে আজকে থেকে অংশগ্রহণ করতেছি না, আমরাও অনেক আগ থেকে এই সরকার বিরোধী কার্যক্রম চালাইতেছি। এখানে সকল জনগণের অংশগ্রহণই এটার সরকার পতন হয়েছে। এটা শুধু ছাত্রদের বা শুধু জামাতকে বা শুধু বিএনপিও নিতেছি না আমরা। বিএনপির বড় একটা দল, এই হিসেবে বিএনপিকে প্রায়োরিটি দিতে হবে। এবং মেন তারেক রহমানের নাটের গুরু, তারেক রহমান হইল মেন কারিগর। তারেক রহমানের নির্দেশেই আমরা বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি
এই সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছি। এটার কর্তৃত্ব নেতৃত্ব ফলটা তারেক রহমানই পায় আশা করি। তারা যুদ্ধ করছে, আহত হয়েছে যারা, তাদের বাতা দেওয়া আমার আপত্তি নাই, কিন্তু এই ৭১ নিয়ে প্রশ্ন করবে, ৭১ নিয়ে আপত্তি করবে, তাহলে তো সংবিধান, তাহলে তো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের লাল সবুজের পতাকা, তাহলে এগুলো কিছুই লাগে না, স্বাধীনতা বলতে কিছু লাগে না, তো পাকিস্তানে হয়ে যায়। তাহলে পাকিস্তানের সাথে যারা এই ধরনের এই কথা বললে তারা পাকিস্তানে চলে যান, এবার বাংলাদেশে টাকার দরকার নেই। মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আমরাও মুক্তিযোদ্ধা সন্তান, কিন্তু বাংলাদেশে কম না, আমরা অনেক, আমাদের সীমানা হয়তো আমরা নীরব আছি, আমরা কথা বলতেছি না, কিন্তু আমাদেরও সংগঠন আছে, আমাদেরও একটা ভালো মেজর অংশ আছে। আমরা যদি এই ছাত্রদের সাথে আমাদের মানে সাংঘর্ষিক ঘটায়, তাহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এটা গৃহযুদ্ধ হবে বাংলাদেশে। ছাত্ররা যদি মনে করে যে তারাই একটা কিছু হয়ে গেছে, তারাই জুলাই যুদ্ধ হয়ে গেছে, তারাই সব কিছু, যদি মুক্তিযোদ্ধারা মানে অবজ্ঞা, অপমান বা অবহেলা করে কিছু করে, তাহলে মেনে নেওয়া হবে না। তাহলে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা, আমরা সকল সন্তানরা মিলে আমরা আন্দোলনে বা ঝাঁপিয়ে পড়বো বা যুদ্ধে অংশগ্রহণ করবো। আমরা মৃত্যু, আমাদের প্রয়োজন মধ্যে, আমার বাবা চাচারা এই যুদ্ধ করে দেশের জন্য মানে আহত হয়েছে বা মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, প্রয়োজনে আমরাও শহীদ হইতে রাজি আছি। মুক্তিযোদ্ধা থেকে কোনো কারণে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা বা বীর উত্তম শহীদ, যাদেরকে যদি কোনো ৭১ মুক্তিযোদ্ধা নিয়ে যদি কোনো আপত্তি করে, তাহলে এটা মেনে নেব না, এটা বাংলাদেশের জনগণ মানবে না, কেউ মানবে না। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শিবির, জামাত মানতে পারে, কিন্তু অন্য কেউ, জামাত ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, কেউ মানবে না, কোনো দল মানবে না। ন্যায্য মূল্যের একটা কার্ড 3 বার জমা দিছি কমিশনারের কাছে, তারপরে এমন লোকের কাছে, নেতার কাছে, কিন্তু এই কার্ড দিয়ে অন্য মাইসে লিয়ে যায়, হেয়ারফোন নাম্বার বহাই দিছে, ফোন দিলে হ্যাঁ যায়, মারলে হ্যাঁ, কিন্তু ছবি আমার, কার্ড আমার, ওই হেয়ারফোন নাম্বার দিয়ে দিছে, হ্যাঁ মাল লিয়ে যায়। এই কার কাছে কমো কাকা? এই দেশে সবাই ভালো, আমরাই খারাপ। আলহামদুলিল্লাহ, এই দেশে আমি মনে করি, এই দেশে যখন আমার জন্ম, এই দেশে আমরা আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, জাতীয় পার্টিও দেখছি, অনেক ইসলামী একটা দল এরা খারাইছে। যদি আল্লাহ যদি মানুষের মন ঘুরে যদি মনে করে যে একটা ইসলামী দলের ভোট দেওয়া এটা দরকার, 5টা বছর হইতো দেহক মানুষে, মানে আমরা তো কেউরই, আমরা সবারই তো দেখলাম। জামাত ইসলাম আসুক, এটা তো ভালো, চরমানায় জামাত ইসলাম ইসলামী দল, তো যেই দলই হোক, ইসলাম সঠিক জায়গায় ভোট দিয়ে যদি মরেও যদি যায়, তো কইতে পাস না করুক, দুঃখ নাই, তো মরলেও কইতে পারবো না একটা ইসলামী দলের সঠিক রাস্তায় ভোট দিছি। আচ্ছা, বর্তমানে দেন আপনার ছেলে মেয়ে, এখন আপনি তো অনেক ইয়াং জেনারেশন, আমাকে ছেলে মেয়ে অন্য আমরা ঠিকঠাক ঠিক না, কিলিকা জানেন, বর্তমানে মেয়েগো যেই ধরনের পোশাক, যেই ধরনের চলাফেরা, মেয়েরা সিগারেট খায়, এমন কোনো নিশা নাই যে না করে, কিন্তু এটা আপনার ঘর যাকে বিয়ে করবেন, সন্তান হইব, তো এই কালচার আপনি ভালো করতে পারবেন না। এইটা ভালো করতে দরকার হলে ইসলামী দলের দরকার আছে। এই যে বর্তমানে এই যে দেন এই যে বারচিড়িতে অনেক দেন, কত সুন্দর পরিবেশ করছে, মানে আপনার আমি যেহানি যাই, গুড় ছাড়া কোনো কথা নাই, যেহানি যান, কারে কী করবে, গুড় ছাড়া কোনো, এই যে অনেক তরকারিওয়ালা, মাছওয়ালা, কোনো ব্যবসায়ী মাছ আনতে যাইতে না, যেন ছুরি ঠেকে, দাও ঠেকে, টাকা লিয়ে যায়। এটি তো আওয়ামী লীগের সময় তো আবার বন্ধ আসলো, যেটা ভালো, এটা ভালো কথা কই দিবে। এখন তো আওয়ামী লীগ যাওয়ার পর তো অনেক এই অবস্থায় চলতে আছে, খুন খারাপই, কারণ এই কথা কার কাছে করবেন? দিনমধ্যে মানুষের অনেক জিনিসপত্র দাম কেলিগা, মানুষ অনেক যেই টাকা 10 টাকা জিনিস আনতাম, এটা অনেক 3 গুণ টাকা লাগে জিনিস আনতে, জিনিসের দাম বাড়লে পুঁজিও বেশি লাগে সবারই। যেরকম আমি গাড়ি চালাই, আমার আগে গ্যাস লাগছে 200 টাকা, গ্যাসের দাম বাড়ছে, অনেক আমার তো বেশি দিতে হয়, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই বাধা। মানে আমরা এই সরকারের খারাপ করে আমাকেও কিছু হইব না, আর ভালো করলে আমাকেও কিছু হইব না। আমরা চাই যে সরকার একটু দ্রব্যমূল্যের জিনিসের দাম আপনার লেগে, আমার লেগে, অল বাংলাদেশের সব মানুষের লেগে, আমরা এই দেশের নাগরিক, যা একটু জিনিসের দাম কম পাইলে এটি আমরা খুশি। আমাকে 4টা ডাল ভাত খাই, আমরা বাড়ি গাড়িও করার কোনো আশা ভরসা নাই, আমরা কিনতে বাড়ি করবো, কিনতে কী করবো, খাই তো বাঁচি না। 1 তারিখে ভাড়া না দিতে হলে বাড়ি লাগে, তোর মতন বাড়াইতে আমার দরকার নাই, বাইরে যাও। তো অথবা আমার এই যে আমার পরিবার মেডিকেল 2 মাস ধরে ঘর ভাড়া একবার দিছি, এখন এই যে অনেক সিএমএসে আছে, অনেক ডায়ালিসিস করাইতে হয় 1 দিন বাদে, সপ্তাহে 3 দিন, মানে আমি এইটা খরচ পাই না। কত মানুষের আতবাদ ধরছি, কেউ তো আমার সাহায্য সুবিধা করে না। মানে এই যে এখনও গেলে এই সিএমএসে যাইবেন, আমার সাথে যাইবেন, যে দেখবেন আমার পরিবার বেডের ভিতরে হইয়া রয়েছে, 1 মায়া 2 মায়া, 1 মায়া ছোটো বাসায় ভরে রয়েছে, আর 1 মায়া লিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। আমি কার কাছে কমো? আমার গাড়ি না চালাইলেও, আমি যে ওই জায়গায় থাকবো, আমার গাড়ি না চালাইলে মাস শেষে ওই বাচ্চাটা স্কুলে বেতন দিতে হইব, ওই দেখা যায় এই ঘর ভাড়া দিতে হইব, অনেক পরিবারের ওষুধ লাগলে আইনা দিতে হইব। আমি কী করবো? যত করে অত করে, না পারলে ওই আল্লাহ মালুম, মরতে হইবে দুনিয়াতে একদিন সবাইরই, কিন্তু মনের একটা আবেগ থাকে যে আপনার মা হোক, আপনার ভাই হোক, আপনার সাধ্য মতন যদি একটু চেষ্টা করে একটু সেবা দিতে পারেন, মরতে হইব, এটা সত্য, কিন্তু একটু সেবা ক্ষণিকের জন্য মারা যেই কদিন দেখতে পারেন, আপনার একটা বইনারে যেই কদিন দেখতে পারেন, এটা যদি পাশে সবাই আগে আসে, এইটাই। কিন্তু আমি আপনি কেউ চিরজীবন থাকতে পারবো না, থাকার জন্য কেউ আসতে পারি নাই, ক্ষণিকের জন্য।
এই পর্যন্ত মনে করেন 3বার তার কাছে ছবি আইডি কার্ড জমা দিছি, এই কার্ড দিয়ে অন্য মাইসে লিয়ে যায়, কিন্তু আমাকে কাটা আহে না। ন্যায্যমূল্যের একটা কার্ড 3বার জমা দিছি কমিশনারের কাছে, তারপরে এমনি লোকের কাছে নেতার কাছে, কিন্তু এই কার্ড দিয়ে অন্য মাইসে লিয়ে যায়। হেয়ার ফোন নাম্বার বহাই দিছে, ফোন দিলে হ্যাঁ যায় মারলে হ্যাঁ, কিন্তু ছবি আমার কার্ড আমার, ওই হেয়ার ফোন নাম্বার দিয়ে দিছে, হ্যাঁ মারলে যায়। এই কার কাছে কম কাকা? এই দেশে সবাই ভালো, আমরাই খারাপ। আওয়ামী লীগ সময় ছিল এরকম ছিল, কিন্তু এখন যারা এই নতুন করে কাট করছে, এই কার্ডের কিছু বাদ হয়েছে, কিছু দিতে আছে, কিন্তু এখন কোনো কাট করে না, আমরা কোনো পাইনি দাদা, কোনো রেশন মেশন কোনো কিছু পাইনি। এই যে আওয়ামী লীগের আমলে কার্ড দিয়েছে, কিন্তু এই সময় 3বার দিছি, একবারও পাইনি। কিন্তু এখন তো দেয়ই না, একটা স্মার্ট কার্ড দিতে আছে আগে পুরানটা নিয়ে, কিন্তু আমাকে নাই গাতে আমরা দিমু করতে। আমাদের ভোটার আইডি কার্ড নিয়ে যে অনেক একটা স্মার্ট কার্ড দেয়, সেইটা তো আমরা আসলে তো করতে পারি না, তো এইটা পাবো কইতে, এইটা কইতারি না। আমার কথা বলবো না, আমি আজকে আছি কালকে মরে দিতে পারি। যদি এই দেশে মানুষ যদি পাইতেও পারে, যদি আল্লাহ যদি পারে, আল্লাহর হুকুম যদি হয়, আল্লাহর তরফ থেকে যদি রহমত হয়, তাইলে তাদের মানুষের প্রতি সহানুভূতি থাকবো। আর আল্লাহর রহমত না হইলে আমি মনে করি ওই যত ভালো মানুষ হোক, তার মনটা খারাপ হইতে 1 সেকেন্ড লাগে, তাই না? আমরা 1000 বছর দেখতে আছি, আপনার ছেলে ভালো, এক মালিকের 50 বছর চাকরি করলেন না, ছেলে ভালো, 1 সেকেন্ডের ভিতরে আপনি খারাপ হয়ে গেলেন। তাই এই 5 ওয়াক্ত নামাজ যতই কিছু করি, কিন্তু মন খারাপ হইতে মানুষের 1 সেকেন্ড সময় লাগে, মন ঘুরে যাইতে, বলা যায় না। ওই চেয়ারে যারাই বহে, বা আমারও আমি যে কথা কইতেছি, ওই চেয়ারে বইলে বাপের বুধ বাপ আছে, ওই ঘুতে ওই বেটারা কেমনে ঠিক থাকবো না। ডক্টর ইনাস না সুন্দর একটা কথা কইছেন, হ্যাঁ বসে আছে, হ্যাঁ তো ভালোও কয় না মন্দও কয় না। সেই যদি এগুলা যদি দেখতো বা ইয়া করতো, তাইলে আমি মনে করি সে থাকলে ভালো হইতো, খারাপ হইতো না। তো অনেক সে তো কোনো নির্বাচিত সরকার না, আর হ্যাঁ কয়ও না যে আমি নির্বাচন করবো, তাহলে এর কথা আমরা কোনো বলতে পারি না। সেই ক্ষণিকের জন্য, যেরকম এই তত্ত্বাবধান সরকার আসলে ফখরুদ্দিন, দুজনেরই কিন্তু আওয়ামী লীগেরও জেল খাটাইছে, দুজনেরই জেল খাটাইছে, কিন্তু হ্যাঁ তো ইচ্ছা করলে নির্বাচিত খারাইতে পারতো, কিন্তু হ্যাঁ তো খারায় না। তো অতএব এরকমই একজন লোক, সে ইচ্ছা করলে ক্ষমতা দেয় কী করবো। সে আমি দেখছি, সে মানুষের জন্য এমনি এই যে গ্রামীণে কিস্তি মিস্তি করে মানুষ যা চলতে আছে, একদিকে ভালো করে আরেকদিকে খারাপ করে। কীরকম? গরিব মানুষ কিস্তি লোন টোন লিয়া কেউ কাছে চাইলে দেয় না, লোন টোন করে চলে, কিন্তু এই সুবিধাটা তো এই গ্রামীণ অফিস থেকে এই হ্যারিতে ব্যবস্থা করছে, গ্রামীণ ব্যাংক বা আরও NGO বিদেশি সমাজশ্রেণী অনেক একটা দেখা দিই তার একটা বাইরে। যদি সুস্থ নির্বাচন হয়, যদি ইসলামী দলের যদি ক্ষমতায় আসে, আশা করি কিছু হইল, আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে কিছু হইল একটা ভদ্রতার ভিতরে থাকবো, এখন উচ্ছৃঙ্খলা হয়ে গেছে। এখন আমার মতে যেহেতু বিএনপি দীর্ঘদিন ক্ষমতা চালাইছে, ওরা যদি আসে, কিন্তু ওদের অভিজ্ঞতা আছে, ওরা আসলে হয়তো কিছু কন্ট্রোল করতে পারবে। জামাত কেমনি ক্ষমতায়, আমরা পাড়া মহল্লায় দেখি তো জামাত যে ভুয়াবাজি করতে আছে, যে দাড়ি পাল্লায় ভোট দিলে আখেরাতে টিকিট পাওয়া যায়, এটা কি এত হস্তা নাকি? দাড়ি পাল্লায় ভোট দিলে আখেরাতে টিকিট, এটা ভুয়াবাজি করে, মানুষের প্রতারণা করে, ধর্ম ব্যবসায়ী এরা ক্ষমতা আসার সম্ভাবনা নেই। ওরা তো চাচ্ছে ফেয়ার পদ্ধতি হলে ওদের জন্য ভালো হয়। ওদের জন্য ভালো, এইটাই তো ওরা চাইতেছে, যে ফিয়ারে শুনতেছি 1% যদি ভোট পায়, তাইলে তাদের লোকজন আসবে, তাদেরকে লই তারা সরকার গঠন করতে পারবে। তারা এই জন্য ওইটা লইয়া মাঠে নামছে। আবার তারা 300 আসনে নমিনেশনও দিয়ে রাখছে। গ্রামে দেখছি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা নিয়োগ করে রাখছে। ওরা মসজিদে ওয়া ভরসা, মসজিদে বিস্কিট দেয়, পানি দেয়, দিয়া কয় দাড়ি পাল্লায় ভোট দিলে নবী পাইব, আখেরাত পাইব। মানুষরা এগুলি ভুয়া বুঝায়। আর দেশের কল্যাণের জন্য আসলে সবাই মিললে যদি একটা নির্বাচন, সুন্দর নির্বাচন হয়, সবাই মিললে যে জামাতের আসুক, এনসিপি যারা কয়েকজনে যারা আসে, সবাই মিলে জুলিয়ে যদি দেশটা পরিচালনা করে, আমার মতে দেশটা সুন্দর হবে, ভালো হবে। এখন আমাদের তস্তুরি বাজার একজন লোকে আয়া একটা দোকানে হামলা করে চলে গেল ফুট করি, তো কেউ তো এটা ধরার কোনো উপায় নেই। কে কারা ধরবো, কে কার জন্য রিস্ক নিবে? যখন একটা দলীয় সরকার থাকবে, তখন সে রিস্ক নিবে, এই লোকটা কেডা, এখান থেকে চাঁদাবাজি করতেছে বা মাস্তানি করতেছে, ঠিক আছে, দৌড়াই ধরবে। অনেক কেউ কারো দৌড়াই ধরে না, আছে কিছু লোক সেলফি উঠাইবার তালে। এর পুলিশ তো কাজ করে না, পুলিশ কোনো রিস্ক নেয় না। পুলিশ আছে, আমার মনে হয় আগে তো 2-4 বার আমরা পুলিশ দেখলাম রাস্তাঘাটে, পুলিশ আসে না তো।
না আসে ওরা যে ওই একটা ভয় পাইছে এখন এই পাড়া মহল্লায় পুলিশ নামে না, পুলিশের তৎপরতা নাই, পুলিশের আবার একটা সিভিল টিম থাকে পাড়া মহল্লায়, চার দোকানে বসে থাকে, কে কি কয় না কয় এটি পুলিশ শুনে তারপর অ্যাকশনে যায়। এখন তো এগুলি পুলিশ করে না। আমি নাগরিক হিসাবে চাই যে একটা সুন্দর দ্রুতবেগ একটা নির্বাচন হয়ে গেলে সবাই মিলিয়ে যদি সরকার গঠন করে দেশটা পরিচালনা করে তাহলে জিনিসটা সুন্দর হবে। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই শুভক্ষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের জাতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয় এই উৎসব। তারেক রহমান আরও বলেছেন, বাংলাদেশের সকল ধর্মবর্ণের মানুষের সম্মিলিত দেশ। এখানে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে। দুর্গাপূজা হোক শান্তি, সহমর্মিতা ও কল্যাণের বার্তা বহনকারী। না না, আমি লীগ অংশগ্রহণ না করলে আমরা নির্বাচনে যাব না। তারেক জিয়ার সৈনিক, স্বপ্ন দেখি দৈনিক, আমরা চাই বিএনপি ক্ষমতা আসুক। বিএনপি রাজনীতি তো এরকমই, আপনার যে শেখ হাসিনা যেরকম করতেছে এরকমই বোঝা যাইতেছে যে এরা দল ক্ষমতা না আসার আগেই ওই লুটপাট শুরু হয়ে গেছে। এগুলো আমাদেরকে পছন্দ হইতেছে। শেখ হাসিনা আমলে দেশ ভালোই চলেছে, বা আমরা উশৃঙ্খলা দেখলেও এরকম দেখছি না যে অনেক অত্যাচার। কেন এটা কি নির্বাচন হইব? গায়ে দুয়া নির্বাচন হইব, ইনুস বাহিনী দেয়া। এখনো এই চক্রান্ত সজাগ, আমরা সবসময় সজাগ থাকি, তবু চেষ্টা করি ওদের সাথে কুলায় পারা যায় না গেমছে, ওরা জড়াইয়া দেয় আমাদের। শুনতাছি তো নির্বাচন হইব, কোন নির্বাচন হারা করে এটা কি তা কই আমি বললাম। আমরা এই নির্বাচনে আশাবাদী নেই। আমি লিখে যে উন্নয়ন করে ঠিক আছে বাংলাদেশও, এই উন্নয়ন কিনু সরকারি কথা তো অনেকগুলা করে গেছে। গরিব দুঃখী সকলেই আল্লাহর রহমত তার প্রতি শান্ত, উনার এই কাজই করে গেছে বাংলার মাটিতে। উনার মতন আর কেউ কাজ করতো না, কেউই না। ভোট দিতাম না, কেন্দ্রে যাইতাম না। বিএনপি রাজনীতি তো এরকমই, আপনার যে শেখ হাসিনা যেরকম করতেছে এরকমই বোঝা যাইতেছে যে এরা দল ক্ষমতা না আসার আগেই ওই লুটপাট শুরু হয়ে গেছে। এগুলো আমাদেরকে পছন্দ হইতেছে। শেখ হাসিনা যে সময় সরকার ছিল তখন তো দেশ অনেক উন্নত ছিল। সুস্থ হওয়ার সম্ভাবনা বলতে তো এটা তো আর আমরা শিওর করে যেতাম, কারণ ইতালিও তো আর আমরা তাই না। আমরা তাই সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করি এটি। তবে যদি ঐক্যমত হইয়া সুন্দরভাবে নির্বাচন হয় তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সুন্দর নির্বাচনটাই চাই আমরা, সুন্দর একটা নির্বাচন হোক এটি আমরা চাই। শেখ হাসিনা সরকারের আমলে শাসন ব্যবস্থা কীরকম ছিল? ভালোই আছিল, মোটামুটি দেশ পরিচালনা মোটামুটি ভালোই ছিল। তবে সে আলেমদেরকে যে নির্যাতন করছে এটা আমার কাছে ভালো লাগছে না। আলেমুল আমাদেরকে যে নির্যাতন করেছে এটা খুব খারাপ লাগছে, নিন্দনীয় লাগছে এই বিষয়টা আছে। সে যে অরাজনৈতিক কাজ করছে এতে তো দলে এরা তো জ্ঞানীগুণীরা এগুলো বুঝবে, এগুলো তার আমরা বুঝতে না। তো আমি ভাই বিএনপি করি, আমি তারেক জিয়ার সৈনিক, স্বপ্ন দেখি দৈনিক, আমরা চাই বিএনপি ক্ষমতা আসুক। এনসিপি একটা দল হইলো, মানে এনসিপি মানে এরা নিজে ভোটটা কই দিব, এরা নিজেই কই থাকতো না। এরা নিজের বুদ্ধি এরা কই দিব, এরা নিজেই বলতে পারবে না। মনে হয় যে আপনি কেন্দ্র থানা ঘুরে দেন, তার একটা কর্মী আছে কিনা, একটা বুড় আছে কিনা। আওয়ামী লীগ দেশও নাই, তবু আওয়ামী লীগ যুক্ত দেশ থেকে গেছে না। মনে হয় আমরা এই কারণে মনে হয় 90% হয়েছে বিএনপি, বর্তমান 10% আছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে না, 90% হবে আওয়ামী লীগ, 10% হবে বিএনপি। হ্যাঁ, এই সব মিলাই আছে, কিন্তু অন্য দলে কোনো প্রার্থী নেই এখানে। এরা আশা করলে কিন্তু ভুল হবে। একমাত্র বিএনপি নাহলে আওয়ামী লীগ, এর বিয়ের কোনো দানা আমাদের নাই। এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, যারা মানে আগে করে গেছে ওখানেও সে করবে কি না করবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা বিএনপি যদি ক্ষমতায় আসি, কাউকে মামলা দেবো না, কাউকে হয়রানি করবো না, কাউকে চাঁদা তুলতে দিব না, কাউকে চাঁদা করার লেগে দিব না। আমরা ওদা 17 বছর তো আওয়ামী লীগ চালাইছি, আমরা বিএনপি 5 বছর চালাই। আমরা দেন যদি ভালো না হয় তা আমরা করবো না এই দল। বিএনপি চালানো দেন, আগের যে রাজনীতি ছিল এটা ভিন্ন। তারেক রহমান রাজনীতি হচ্ছে মানে অন্য ধরনের একটা রাজনীতি, মানে সবাইকে নিয়ে, কিন্তু দল নাই, সবাইকে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। যে কেউ আসতে পারে নির্বাচনে, আমরা সুস্থ নির্বাচন হবে। আমরা কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে সুস্থ নির্বাচন এবছর হবে। মানে 17 বছর লাভ দিতে পারি নাই আমরা। এই যে দেন এই যে সব জায়গার মধ্যে আমরা মানে রাইতে পলাই লইছি, আমরা তারা এই পলানি দেবো না। তারা নির্বাচন আসুক, তারা নিয়ে আমরা রাজনীতি করতে চাই। শেখ হাসিনা আমলে
দেশ ভালোই চলেছে, বা আমরা উশৃঙ্খলা দেখলেও এরকম দেখছি না যে অনেক অত্যাচার মানুষ উপরে করছে না, এরকম কিছু পাইছি না, ভালোই চলছে। এরকমই আমরা শান্তশিষ্টভাবে আমরা থাকছি। আমরাও মানে বিএমপি করি, বা আমিও একটা দেশের নাগরিক, বা আমি যেহেতু ভোটার হয়েছি আমিও এক দেশের নাগরিক, আমারও একটা অধিকার আছে দেশে। কিন্তু এরকম আমি পাইছি না যে দেশে এতে উশৃঙ্খলা শেখ হাসিনা আলমে যে সময় সরকার ছিল এত কিছু পাইছি না, যে অনেক এই বিভিন্ন রকমই যে অনেক দেশ ছাড়ে অনেকে পালাইছে, বা অনেক কষ্ট করছে, বা অনেক মামলা হামলা অনেকেই খাইছে, বা এরকম চলছে। কিন্তু এখন বর্তমান যে ধানের শীষ আছে বা নৌকা আছে, আমরা চাই যে এখন সুষ্ঠু মতো নির্বাচন হোক, বা শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন হোক। আমরা এটি চাই যে দুই পক্ষে প্রার্থী আসুক, নির্বাচন হোক। জামাত ইসলাম ভাই যেসব কার্যকলাপ শুরু আরম্ভ করছে, মনে হয় আমি মরলে আমার লাশটা দে নিরাপদ থাকবে, হ্যাঁ, এটা বিশ্বাস হয় না। কিন্তু জামাত ইসলাম কিছু কার্যকলাপ বিরাট খারাপ করতেছে, যেমন নুরু পাগলা লাশ জ্বালায়া পুরাই দিছে। ইসলামে কোন আইনা যে আছে জীবিত লাশটা তারে পুড়িয়া, মৃত লাশটা পুড়িয়া তারে পুড়িয়া ছাই করে দিবে পেট্রোল দিয়া, হ্যাঁ, ইসলামের কোন নিয়মে আছে এটা তো আমরা জানি না। আজকে আমি মারা গেলেও আমার লাশটাতে পুড়বে না, এরকম নিচে তো আছে জামাত ইসলাম। আর বাংলাদেশে অনেক অলি আল্লাহ আছে, অনেকেই বলতো একবার বলতো বান্ডা শরীফকে জ্বালাই দিবে, লাশ তুলে দিবে, হ্যাঁ, সুলতান সাহেব যাবে, বা এরা জামাত ইসলাম কৃষক এই কাজ শুরু করছে, এটা আমার কোন হাদিসে আছে মানুষ মরে গেলে তার পুরাই চাই করে দেওয়া, এটা আমার জানা নাই। যেসব শুরু করছে এরা নিয়ে যে কোনো কঠোর ব্যবস্থা এরা নেওয়া করা দরকার। বর্তমান সরকারে বলি এরার উপরে মানে যে ধরনের শাস্তি হোক এরা দেওয়া করা দরকার। ভাই এটি তো মনে করেন এই যে লাশটা তুললে কয় বছর দেখছেন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে অনেকেই বাড়িছে, তার লাশটা পুরাই দিছে। এরা যে শুরু করছে, মনে করেন কালকে আপনি মরলে আর আমি মরলে এই রাস্তাতে পুরাইব না, এটা কি গ্যারেন্টি আছে? আমি ডক্টর ইন্দু সাহেব বলতে এইটাই, তার জন্য কঠোর আইন নেন, কঠোর ব্যবস্থা নেন। কিন্তু বাংলাদেশ শাহজালাল দেশ, শাহ সুলতানের দেশ, শাহ সেকান্দরের দেশ, অলিওয়াল্লার দেশ। এই অলিওয়াল্লার দেশের মধ্যে এই মুন্সিরা এই যে কার্যকলাপ করতেছে, এটা কোন হাদিসে আছে, কোন আইন আছে? মানে একজন মৃত্যুবরণ করলে তার বিচার করা মালিক হয়েছে একমাত্র আল্লাহ। হ্যাঁ, জামাত ইসলাম কয় বছর তুললে তার লাশ পুরাই দিল। এইটা ভাই কোন ধরনের নীতি? কোন দেশেও আপনার বসবাস করতেছে? সব দেশে এটার জন্য নিন্দা জানাইতেছে। হ্যাঁ, আমরা চাই জামাতের যে কোনো এরা ব্যবস্থা করুক সরকার, এটার আইন মামলা দিয়ে আইন দেয়া এরা নিয়ে জেল ভরুক। মাজুর বাংলা তো জঙ্গিরা কাজ, এরা জঙ্গির থেকে আরও অদম, মানে শহরের থেকে আরও অদম, মানে যেসব কাজ আরম্ভ হচ্ছে শহরের থেকে আরও অদম। মনে হন মানুষ মারা গেছে, তার বিচার করলে একমাত্র আল্লাহ করবে। জীবিতকালে সে যদি অন্যায় করতো, জীবিতকালে তারা মানে বিচার করতো। মানে সে মারা গেছে, তার লাশটা তুললিয়া পুরাই দিছে। আবার দেখেন 7 দিন 14 দিন পরে তার লাশটা কিন্তু গন্ধ করে নাই। হ্যাঁ, যেমন আছে নেমনি। কিন্তু দেখছেন কিছু কিছু জায়গায় মুন্সিরা মাজার হইতে অলি আল্লাহর মাজার আছে, কিন্তু মুন্সিরা কিন্তু মাজার নাই। এরা আছে গাড়ি হরে মারা খাইব আর কই দিয়ে কিতা করতে পারবো, আর কিরিং কিলে লাগাইতে পারবো। দেশ মনে করেন নৈশার করবো, অন্যায় করবো, কই দিয়ে বাদে অমুক দলের উপরে দেখেন চাপাই দিছে জামাত, এমন একটা দল। মানে কয়দিন আগে কইছে আমরা জুড়ে যাব না, অন জুড়ে গেছি গা নৌকার সাথে, এই একটা মানে অন একটা করে আরেকটা, মানে কথা কাজে কিন্তু মিল নাই। এরা এই কয়দিন আগে মাজার ভাঙলো, কয়দিন আগে মন্দির ভাঙলো, কয়দিন আগে আমরা চিরাং বাজার আইছে মানে মাজার ভাঙবে, এটা আমরা টেঙ্গা টুঙ্গা লয়ে যেমন দাঁড়াইছি বাদে একটা গান্ধে পাইছে। যেমন কেন্দ্র মাজার ভাঙতে আইছে রাত্রে 2টা বাজার মাজার ভাঙ্গে তৈ গেছে রাত্রে 2টার সময়, না টাকবির আল্লাহ আকবার। এটা কয়ে আমরা যেমন সবাই দল হয়েছে বাজার একজন দিয়ে পলাইছে। এই জামাত ইসলাম 2 জন ধরা খাইছে, বাজার লাস্টে শিকার আইছে আমি জামাত ইসলাম। তো জামাত ইসলামরা সরকারকে বলি, আবারও বলি সরকারকে এর উপরে মানে ব্যবস্থা নিক, নাহলে দেশের সরকারের মারলে পড়বো না, এই কোনো গ্যারেন্টি নেই। আফগানিস্তানের রাজধানী কাবুলের 40 কিলোমিটার উত্তরে পারওয়ান প্রদেশে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি বিশ্বের অন্যতম বড় সামরিক ঘাঁটি। 77 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ঘাঁটিতে রয়েছে 2টি দীর্ঘ রানওয়ে, বিশাল কমান্ড সেন্টার, জ্বালানি ডিপো, সেনাদের আবাসন ও কারাগার।
50-এর দশকে সোভিয়েতরা ঘাঁটি তৈরি করে 2001 সালের পর যুক্তরাষ্ট্র তা দখলে নিয়ে 20 বছর আফগানিস্তানের সামরিক কর্মকাণ্ড চালায়। 2021 সালে তালিবানের দ্রুত অগ্রযাত্রায় মার্কিন সেনারা বাগরাম ত্যাগ করে, যা ওয়াশিংটনের জন্য অপমানজনক বলে ধরা হয়। বর্তমানে এটি তালেবানের নিয়ন্ত্রণে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনকে মোকাবেলা ও গোয়েন্দা তৎপরতার সুবিধার জন্য বাগরাম পুনরায় দরকার। ঘাঁটিটি চীনের শিনজিয়াং থেকে 1 ঘন্টার দূরত্বে হওয়ায় যুক্তরাষ্ট্রের নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে রাশিয়া, ইরান, পাকিস্তান, ভারত ও মধ্য এশিয়ার গতিবিধিও দেখা যায়। এছাড়াও আফগানিস্তানের খনিজ সম্পদ ও নতুন বাণিজ্য করিডরগুলোর উপর প্রভাব বিস্তারের সুযোগ দেয় বাগরাম। তাই ট্রাম্প তালেবানের সম্মতিতে ঘাঁটিটি ফেরত পেতে চান, যদিও তালেবান সরকার স্পষ্টভাবে তা নাকচ করেছে। বিএনপি রাজনীতি তো এরকমই, আপনার যে শেখ হাসিনা যেরকম করতেছে এরকমই বোঝা যাইতেছে যে এরা দল ক্ষমতা না আসার আগেই ওই লুটপাট শুরু হয়ে গেছে। এগুলো আমাদেরকে অবশ্যই পছন্দ হইতেছে। শেখ হাসিনা যে সময় সরকার ছিল তখন তো দেশ অনেক উন্নত ছিল। সুস্থ হওয়ার সম্ভাবনা বলতে তো এটা তো আর আমরা শিওর করে যেতাম, কারণ ইতালিও তো আর আমরা থাকি না, আমরা তাই সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করি এটা। তবে যদি ঐক্যমত হয়ে সুন্দরভাবে নির্বাচন হয় তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সুন্দর নির্বাচনটাই চাই আমরা, সুন্দর একটা নির্বাচন হোক এটি আমরা চাই। শেখ হাসিনা সরকারের আমলে শাসন ব্যবস্থা কীরকম ছিল, ভালোই আছিল, মোটামুটি দেশ পরিচালনা মোটামুটি ভালোই ছিল। তবে সে আলেমদেরকে যে নির্যাতন করছে এটা আমার কাছে ভালো লাগছে না। আলেমুল আমাদেরকে নির্যাতন করেছে, এটা খুব খারাপ লাগছে, নিন্দনীয় লাগছে এই বিষয়টা আছে। সে যে অরাজনৈতিক কাজ করছে এতে তো দলে এরা তো জ্ঞানীগুণীরা এগুলো বুঝবে, এগুলো তার আমরা বুঝতে না, জানার বিষয় না। নির্বাচন আসলে কি ভালো হবে না খারাপ হবে আমরা বুঝতাম না ভালো করে। ওনা যে চরমোনাই হিসাব দল ক্ষমতায় আসে তাহলে হয়তো আপনার নারীদেরকে পর্দাশীলভাবে চলাবে এবং ইসলামিক আইন কানুন দেশে চালু হবে, ইসলামিক মতে দেশ চলবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সাধারণ মানুষ, আমরা চাই দেশ সুন্দরভাবে চলুক। এটি বিএনপি আসুক, আওয়ামী লীগে আসুক, অথবা জাতীয় পার্টি আসুক, অথবা জামাতে ইসলামে আসুক, ইসলামিক আন্দোলনে আসুক, দেশ সুন্দরভাবে চলুক, ইসলামিক আইন কানুন অনুযায়ী দেশ চলুক, কোরআনের আইন চালু হোক, এটি আমি চাই। জামাত আলহামদুলিল্লাহ ভালোভাবে চলায় তো খারাপ না, তো জামাতে তো ভালোই, আলেমুল আমরা সাপোর্ট করতেছে জামাতকে, আর ইসলামিক দলগুলোও যদি জামাতকে সাপোর্ট করতেছে, যদি ক্ষমতা আসে তা আলহামদুলিল্লাহ সমস্যা নেই, কোনো ক্ষতি নেই। আমরা তো কোনো ক্ষতি নেই, আমরা তো সাধারণ মানুষ, কর্ম করে খাইরি। আর আমরা তো এরকম না যে রাজনীতি নিয়ে আমাদের পেশা, আমাদের পেশা হয়েছে কর্ম নিয়ে আমরা খানাপিনা এই ব্যবস্থা হবে এইগুলা থেকে আমরা চিন্তা ভাবনা। আর আমরা চিন্তা ভাবনা এরকম নাই যে রাজনীতিকে আমরা ভাত খাবার খাওয়াইব। আমরা দেশ সুন্দরভাবে চলুক, জুলুম অত্যাচার দেশ না হোক, এইটা আমরা চাই। শেখ হাসিনা আমলে দেশ ভালোই চলেছে, বা আমরা উশৃঙ্খলা দেখলে ওইরকম দেখছি না যে অনেক অত্যাচার মানুষ উপরে করছে না, এরকম কিছু পাইছি না, ভালোই চলছে। এরকমই আমরা শান্তশিষ্টভাবে আমরা থাকছি। আমরাও বিএনপি করি, বা আমিও একটা দেশের নাগরিক, বা আমি যেহেতু বুড়া রয়েছি আমিও এক দেশের নাগরিক, আমারও একটা অধিকার আছে দেশে। কিন্তু এরকম আমি পাইছি না যে দেশে এতে উশৃঙ্খলা শেখ হাসিনা আলমে যে সময় সরকার ছিল এত কিছু পাইছি না, যে অনেক বিভিন্ন রকমই যে অনেক দেশ ছাড়ে অনেকে পালাইছে, বা অনেক কষ্ট করছে, বা অনেক মামলা হামলা অনেকেই খাইছে, বা এরকম চলছে। কিন্তু এখন বর্তমান যে ধানের শীষ আছে বা নৌকা আছে, আমরা চাই যে এখন সুষ্ঠু মতো নির্বাচন হোক, বা শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন হোক। আমরা এটি চাই যে দুই পক্ষে পাত্রী আসুক, নির্বাচন হোক। হ্যাঁ, চলছে, ভালোই চলছে। আমরা তো ভালোই পাইছি, বা ভালো তো খারাপ করা যাবে না, আমরা ভালোই পাইছি। শেখ হাসিনা যে সময় সরকার ছিল তখন তো দেশ অনেক উন্নত ছিল, বা অনেক কোনো কাজ করছে, সরকারি অনেকগুলো কাজ করছে, বা আমরাও বিএনপি করলেও আমরা যে যেগুলো পাইছি আমরা তো অস্বীকার করতে পারবো না। আমরা অনেক কিছু পাইছি, বা যে দরকার সব কিছুই পাইছি। সুষ্ঠুভাবে নির্বাচন মনে করি না, বিদায় এরকম না যে আমরা এই একতরফা নির্বাচন তো হয় না, বা দুইজন দল আসুক, সুষ্ঠু মতো নির্বাচন হোক, যাকে মন চায় তাকে দিব, এটাতে আমরা চাই। সুষ্ঠু মতো নির্বাচন হোক, দুই দল আসুক, আমরা এতটুকুই চাই। বিএনপির দলগুলো নিয়ে যে আপনি বলতেছেন যে এই কোনাকুনি বা রাজনীতি বা হত্যা এরকম, এটা তো মুখোশ পরানো তো সবগুলো থাকতে পারে, বা এক দলের মধ্যে আরেক দলের মধ্যে আরেক দল, বা সিল মারা তো এরকম না যে আজকে বিএনপির লোক এরকম, বা বিএনপির এক নেতা চাঁদাবাজি করছে, বা বিএনপির এক নেতা
এই রাস্তাঘাটে অনেক উচ্ছৃঙ্খলা করছে, এরকম তো মুখোশ পরা এক দল থেকে আরেক দলও হইতে পারে, বা আওয়ামী লীগের যে সময় সরকার ছিল তখনও তো এরকম হয়েছে এরকম রাস্তাঘাটে এরকম অত্যাচার বা এরকম নির্বিত অপার যে করছে, বা বিএনপির লোকেরাও অনেক মামলা হামলা খাইছে, এরকম তো মুখোশ পরারগুলো তো আপনার চিন্তা পারি না আমরা। নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার সাহায্যে টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ওই মাদ্রাসার 3 জন খাদেম। এ সময় তাদের মাথার চুল কেটে দেয় এলাকাবাসী। শনিবার 27 সেপ্টেম্বর দুপুরে উপজেলার বৈদ্যবেল ঘুরিয়া কামালের মোড়ে এই ঘটনাটি ঘটে। গণপিটুনির শিকার হলেন পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহত নাগদাপাড়া গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন, হামজা প্রামাণিকের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম, মৃত ফিরোজ হোসেনের ছেলে মোহাম্মদ মামুন হোসেন। এলাকাবাসী জানিয়েছেন 3 জন ব্যক্তি সিংড়া চলনবিল আল জামিয়া মহিলা মাদ্রাসার নামে রসিদ দিয়ে দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিল, কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে একটি দোকানের মধ্যে আটকে রাখে। পরে তাদের মাথার চুল কেটে ও গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় তাদের কাছে থাকা নগদ 5,000 টাকা জব্দ করে। পরে ঘটনাস্থল থেকে নলডাঙ্গা থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই গণপিটুনির শিকার 3 জনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা 3 মাসের ট্রেনিং, সিআইডি ফর্ম সবকিছু এভরিথিং তারা নিতে আছে। আমি সুদে পত্তনে কিস্তিতে টাকা উঠে টাকা দিচ্ছি 5,80,000। বিদেশের সাথে কি করবো, আত্মহত্যা ছাড়া পথ নাই। আর আমগো 2 টাকারও আমগো দেশের মধ্যে দাম নেই। দাবি আমাদের যদি পূর্ণ না হয় আমরা কঠোর আন্দোলনে আমরা যাবো। আবার বারবার যে আমাদের আশ্বাস দিয়ে গেছে, আমরা এই বাংলাদেশের আমরা তো বিমানের গোয়া ভাঙ্গে ভরি না। এখানে আমাদের বারবার আশ্বাস দিচ্ছে, আমরা বাংলাদেশের দালালের কাছে টাকা জমা দিচ্ছি, ওনাদের তো লাইসেন্স আছে, বৈধতা নিয়ে ওনারা আমাদেরকে 5 ফুট টাকা নিয়ে জমা নিচ্ছে। তারা নিতে পারে না, আমাদেরকে সুষ্ঠু একটা সমাধান আছে না, তারা দিতে পারে না কেন? তারা এই জন্য ব্যর্থ কেন? এই সাধারণ বিষয়গুলো তারা করতে পারে না। তারপরে আমার নিতে হলে নানান ধরনের ভোগান্তি ফেলাইতেছে। কোনো রকম সান্ত্বনা দিতেছে আর কি, এরকম 1 মাস পরে একটা প্রক্রিয়া দিতেছে। এরকম করে তো দেখা গেছে যেভাবে করতেছে আরো 2 বছর নিতে পারবো কিনা এরকম নিয়ে নাই। আবার শুনতেছি 2 মাস পরে একবারে নিতেই পারবো না। আসিফ নজরুল বলছে যে আমি যদি কোনো দায়িত্বে পাই আমার জান দিয়ে দিব, আমার জীবন দিয়ে দিব। উনি তো কিছুই করতে শুধু বলছে, বলার মাত্রই, এখন তো কিছুই বলতে পারে না। দালালে 5,50,000 টাকা দিছি। বয়সেল থেকে মেসেজ দিছে দ্রুত আপনারা পাসপোর্ট উঠায় নেন। আমরা অভিযোগ দিয়েছি বিএমইটি আমাদের শুনানি করছে, আমাদেরকে 80,000 টাকা দিছে। 5.5 লক্ষ থেকে 80,000 মাইনাস করলে সে টাকা আমরা আজ পর্যন্ত পাইনি। এখন বয়সেল বলতেছে সে সিআইডিবি ট্রেনিং করতে হবে, করতে হবে, নানান অজুহাত দেখাচ্ছে। আসলে আমরা তো সরকারি চাকরি করতে যাচ্ছি না, আমরা ওয়ার্কার, আমরা সাধারণ একজন লেবার, বিদেশে কর্ম করতে যাব। এখানে ট্রেনিংয়ের কি আমরা সবাই কাজ জানি জন্যই তো আমরা বিদেশ যাচ্ছি। নানান রকমের পায়তারা করতেছে। আমরা এই ভুক্তভোগী, আমরা ঋণগ্রস্তের মধ্যে পড়ে আছি। আমি সুদে পত্তনে কিস্তিতে টাকা উঠে টাকা দিচ্ছি 5,80,000। বিদেশের সাথে কি করবো, আত্মহত্যা ছাড়া পথ নাই। আর 2 বছর তো ঘুরতে আছি। আজকে লাস্ট আসছিলাম ঘোরার পরে, তারপরে আজকে এই তাল বাহানা করতে আসছি। 43 বছরে পাসপোর্ট জমা দিচ্ছি, এখন 45 হয়ে গেছে। ওই পাসপোর্ট বয়সে তো যাইতে পারবো না যদি ইচ্ছা থাকেও। এরা ট্রেনিং দেওয়া হইব, ইন্টারভিউ নিয়ে একটা না একটা বাইসালের বাদ দিয়ে দিব। আমাদের কথা হলো আমরা ভালো যাইতে না পারি, আমাদের বয়সেলের মাধ্যমে অন্য একটা দেশে পাঠাক, অথবা আমরা টাকাটি ব্যাক করে দিয়ে দিই। হ্যাঁ, একটা ব্যবস্থা করতো, তাও করতেছে না। আজকে 2 বছর ধরে ঘুরাইতে আছে, কিন্তু খেলার চেষ্টা করলে সবার টাকা উঠে দিতে পারে। বাধ্য এজেন্সিরা, নাহলে এজেন্সি লাইসেন্স ক্যান্সেল করতে পারে, কিন্তু এরা এটা করতেছে না। এরা টাকা খাইয়া রাখছে। এটা এছাড়া কি করি, আমি আত্মহত্যা করছে, লাইসেন্সের উপায় নাই। আর স্যার ভর্তির জন্য 50,000 টাকার গাড়ি ভাড়া দিয়েছি, ঢাকা আইয়া যায়। আর 3 লাখ টাকা রেনে আছে, 30,000 টাকা কিস্তি দিই, আরে সুদের টাকা দিই। ক্ষুদা টাকার আমাদের নিতে আছে তারা, কথা কি বুঝছেন? তারা 3 মাসের ট্রেনিং, সিআইডি ফর্ম সবকিছু এভরিথিং তারা নিতে আছে, কইরা তারা নেবে। সেই ক্ষেত্রে আমাদের 3-4 জন মনে হয় দিন গেছিল মন্ত্রণালয় থেকে, আজকে আসছে তারা মালয়েশিয়া থেকে। তারা 3 মাসের ট্রেনিংয়ের কথা বলে আসছে, এখন 15 দিন ট্রেনিং হবে। এই 15 দিন ট্রেনিং এর পরে কি আবার কি ইন্টারভিউ দিতে হবে? না, ইন্টারভিউ একবার হবে, মেডিকেল হবে একবার, ট্রেনিং হবে। যদি বিগত সরকার যদি হাজার কোটি টাকা যদি লোপাট করে যদি এরা ভাগা পারে, আমরা তো রেমিটের যোদ্ধা, সরকার তো 100 কোটি টাকা আমাকে ইনভেস্ট করা পারে না। এরা বড় বড় কথা বলে যে রেমিটের যোদ্ধারাই আমাকে দেশের ঠিক রাখছে। হ্যাঁ, যদি রেমিটের যোদ্ধারা দেশের ঠিক রাখে তাহলে আমাকে সম্মানটা কই? আমরা কোন জায়গায় সম্মান পাই? আমরা না এয়ারপোর্টে সম্মান পাই, না মন্ত্রণালয়ে সম্মান পাই,
না বয়সে গিয়ে সম্মান পাই, না বিএমএ গিয়ে সম্মান পাই, আমরা কোনো জায়গায় সম্মান পাই না। ওই ডক্টর ইউনূস স্যার কয় যে আমগরে ঠিক আছে আমরা রেমিটের যোদ্ধা, আসিফ নজরুল স্যার কয় আমরা রেমিটের যোদ্ধা। রেমিটের যোদ্ধা যখন আমরা দেখি আমগো সম্মানটা কই, আমগো সম্মান আছে? আমগো 2 টাকারও আমগো দেশের মধ্যে দাম নেই। দাবি আমাদের যদি পূর্ণ না হয় আমরা কঠোর আন্দোলনে আমরা যাবো। আবার দেখেন আমগো দেশের মধ্যে কত বড় সিন্ডিকেট করে রয়েছে। আমগো দেশের মনে করেন এই সিন্ডিকেট লাগে সবাই জড়িত। ভাই এ জীবন রাখার থেকে না রাখাই ভালো ভাই, সবার কাছে তুচ্ছ হয়ে গেছি আমরা। কেউ গালাগালি করে, বাপ মাই গালাগালি করে, বোনাই গালাগালি করে। জীবিত চলি আসলে আমরা জ্যান্ত মরা যাকে বলে, আমাদের কোনো অস্তিত্ব নাই ভাই, আমরা সমস্ত মানুষ সর্বহারা হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমি সাতক্ষীরা থেকে আসছি। আমাদের 31শে মে 2024 এলো 24 তারিখে 2024 সালে হলো 31শে মে আটকে পড়া সেই মালয়েশিয়া প্রবাসী। আমরা যাইতে পারি না, আটকে পড়েছি টিকিট জটিলতার কারণের জন্য। এখনও পর্যন্ত আমাদের হলো এই এজেন্সির কাছ থেকে টাকা পয়সা উত্তোলন বা আমাদের সরকার আশ্বাস দিচ্ছে যে আমাদের পুনরায় আবার হলো মালয়েশিয়া হলো পাঠানোর জন্য। তো এখনও পর্যন্ত আমাদের এই বিষয়টা নিয়ে কথা হলো রাখতেছে না। আমাদের কলিং পেপার এখনও আসে নাই, প্লাস আমাদের হলো টিটিসি থেকে ট্রেনিং করায় আমাদের একটা সার্টিফিকেট হাতে ধরাই দিছে। এখন আসিফ নজরুল স্যার আমাদের হলো এখনও পর্যন্ত আমাদের আশ্বাসের বাণী শোনাই যাচ্ছে, কিন্তু বাস্তবায়ন করতেছে না। আমরা যাচ্ছি মূলত কাজ করতে, বুঝছেন। আমাদের আবার 3টা পরীক্ষা নেবে, আমি তো পরীক্ষায় পাস না করতেই পারি। টাকা পয়সা তো যাচ্ছে, প্রথম চাইছিল 62,500 টাকা, 70 থেকে 80,000 টাকা এরকম। তারপরে এখন চাচ্ছে 1,62,500। এজেন্সির কাছে 5 লাখ করে টাকা দিচ্ছে, এই টাকা এখনো দেয়নি। ভাই বলার কি রয়েছে, আমরা অনেক ভুক্তভোগী ভাই। 2 বছর আগে যে 18,000 শ্রমিক যাইতে পারেনি, তার ভিতরে সরকার 8,000 শ্রমিক নিয়ে যেতে চাইছে, কিন্তু সরকার লাস্ট ডেট দিছে 31শে ডিসেম্বর। এই 31শে ডিসেম্বরের ভিতরে মনে করেন মেডিকেল নাই, আপনার কলিং পেপার নাই, তাহলে আমাদের সরকার তুলবে কবে? আমরা আইসি এই কারণে যে সরকার জন্য আমাদের এই 3 মাসের ভিতরে দ্রুত তোলে ভাই। আমরা এই দাবিটা নিয়ে এখানে আইছি। দাবি পূরণ হোক বা না হোক ভাই, এইখানে মনে করেন জীবন দিয়ে দেবো আজকে ভাই। এই জীবন রাখার থেকে না রাখাই ভালো ভাই, সবার কাছে তুচ্ছ হয়ে গেছি আমরা। কেউ গালাগালি করে, বাপ মাই গালাগালি করে, বোনাই গালাগালি করে, সবাই মনে করেন গালাগালি পরে রয়েছে। সমিতিওয়ালারা এসে বাসায় বসে রয়েছে, কত পালি চলবে এভাবে আর? এখন ভাই আমরা তো ভুক্তভোগী, আমরা মালয়েশিয়া যেতে চাই। আমাদের নিয়ে বুয়েসেল তালবাহানা করতেছে, বলতেছে তাদের সাথে সাক্ষাৎকারের জন্য 10,000 টাকা লাগবে। টোটাল মিলিয়ে তারা বলতেছে 52,000 টাকা ইন্টারভিউ সহকারে। তারা কি ডোনাল্ড ট্রাম্প? তাদের সাথে আমরা সাক্ষাৎকার দিতে যে আমাদের 10,000 টাকা লাগবো। আমরা এভাবে এমনিতে ভুক্তভোগী হয়ে রয়েছি। আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, পরিবারের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে রয়েছি। আমাদের নিয়ে যত তালবাহানা করতেছে, আমি আসিফ নজরুল স্যারের কাছে বলতে চাই, ডক্টর ইউনূস স্যারের কাছে বলতে চাই, আমাদের নিয়ে তালবাহানা করবেন না আপনারা। আমরা এমনিতে ভুক্তভোগী, এজেন্সিরা আমাদের এমনিতে এভাবে নিঃস্ব করে দিছে। আপনারা নতুন করে আমাদের কোন মানে যে পাঠাইতেছেন আমরা বলতে পারতেছি না। আমাদের সহজভাবে আমাদের সব কিছু ওকে করার পরও আমাদের নিতে পারে নাই। তো আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই স্বচ্ছ প্রক্রিয়ায়। আমরা মালয়েশিয়া যেতে চাই। আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমাদেরকে এজেন্সি এমতে মাইরা ফেলাইছে। আমরা আর নতুন করে আর কোনো আমরা মরতে চাই না। আমরা মইরা গেছি গা, আমরা আর মরতে চাই না। দেখেন আমগো দেশের মধ্যে কত বড় সিন্ডিকেট করে রয়েছে। আমগো দেশের মনে করেন এই সিন্ডিকেট লাগে সবাই জড়িত। এই বয়সেল আমগো 1,65,500 টাকার পরে এটা আমরা মাইনে নিছি, বয়সেলের দাবি, ঠিক আছে, এটা আমগো দিতে হইব। তারপরে আবার বয়সেল বলতেছে যে আরো 52,500 টাকা আমগো দিতে হইব। আমরা বলতেছি এটা কেলিগা, এরা বলতেছে যে এটা হইলো আপনার গিয়া এই ট্রেনিং ফি, আবার আমগো ট্রেনিং দিতে হইব। এই ট্রেনিং ফি এরপর হলো সাক্ষাৎকার আমগো নিব, ঠিক আছে। এই সব মিলা 52,500 টাকা আমগো আবার নতুন করে দিতে হইব। কিন্তু এই টাকা দেওয়ার পরে আমরা যে ট্রেনিং দেবো, আমরা সাক্ষাৎকার নিব, আমরা যদি ফেল করি ওই জায়গার ভিতরে এই টাকা ফেরতযোগ্য না। আমার তো এই 46ই পড়ছি, যেহেতু আমার 1979-তে 15ই মে আমার জন্ম, আমার আইডি কার্ডের জন্ম তারিখ। তো সেই ক্ষেত্রে এখন আমার মনে হয় আমি তো 18 থেকে 45 যদি তাদের সিস্টেমে থাকে, তাহলে তো আমি সিস্টেমের বাইরে চলে গেছি, অবশ্যই আমি বাদ যাবো সেখান থেকে। তো সেই ক্ষেত্রে বাদ দেওয়ার কারণগুলোই হচ্ছে আমি মনে করি আমাদের এই ব্যর্থতা, যে আমাদের এজেন্সি ভোগান্তিতে আমাদের রাখছে, তাদের কারণেই কিন্তু আজকে আমরা এই 2 বছর পিছনে চলে গেছি। যদি 2 বছর আগে আমাদের ফ্লাইট দিত, তাহলে আমি হয়তো বাদ যেতাম না, আমার পরিবারকে নিয়ে আমি হয়তো সুখের একটা স্বপ্ন দেখতে পারতাম। তো আজকে আমার এই কষ্টের জীবনটার জন্য দায়ী হচ্ছে আমাদের এই বাংলাদেশ আইন ব্যবস্থা, প্লাস আমার যে এজেন্সি, আমরা যাকে আমরা সিন্ডিকেট বলি, এনআরআই।
তো সেই ক্ষেত্রে আসলে আমরা জীবিত চলি, আসলে আমরা জ্যান্ত মরা যাকে বলে, আমাদের কোনো অস্তিত্ব নাই ভাই, আমরা সমস্ত মানুষ সর্বহারা হয়ে গেছি। আমার তো মনে হয় নতুন সরকার হিসাবে প্রবাসীদের জন্য আমি তো কোনো ভালো রেজাল্ট দেখি না, আমার কাছে আমি ভালো রেজাল্ট দেখি না, শুধু সে মুখেই বলছে কিন্তু বাস্তবায়নে কোনো কাজ এখনও সেভাবে করতেছে আমার মনে হচ্ছে না। যদি আমাদের না নিতে পারে তবে আমি মনে করি যে আমাদের যে ক্ষতিগ্রস্ত আমরা যে 5 লক্ষ 6 লক্ষ টাকা দিছি, এই টাকাগুলো যেন আমাদের ফেরত দেওয়া হয়, আমাদের ক্ষতিপূরণ সহ আমাদের ফেরত দিক এজেন্সির ডেকে। অবশ্যই আমি ঋণ হয়েছি, আমি 3,50,000 টাকা ঋণ আছি। যা ছিল সম্পদ সেটাও আমি নষ্ট করে ফেলাইছি, গরু ছাগল ছিল, কিছু জমি ছিল, সেটাও আমি বন্ধক রেখে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এসে এজেন্সিকে দিছিলাম, সেটাও আমার জন্য একটা দুর্ভাগ্য হয়ে দাঁড়াই আছে। মিলান ফ্যাশন উইকে হাজির হয়ে সকলের নজর কেড়েছেন রশ্মিকা মান্দানা। অল ব্ল্যাক পোশাকে অভিনেত্রীর উপস্থিতি ছিল একদিকে সাহসী, অন্যদিকে ঝকঝকে এলিগ্যান্ট। তার লুকের সঙ্গে অ্যাজেটি বুট, লেয়ার্ড জুয়েলারি আর সহজাত গ্ল্যামার মিলে প্রমাণ করলো কেন তিনি এখন আন্তর্জাতিক ফ্যাশন আইকন। রশ্মিকা দেখালেন পাওয়ার ড্রেসিং মানে ব্লেজার বা প্যান্টস স্যুট নয়। তিনি পরেছেন হাতাকাটা কালো ড্রেস যা ফিট অ্যান্ড ফ্লেয়ার সিলুয়েট। ডিপ নেকলাইনের সমন্বয়ে তৈরি করেছেন অভিনব ছাপ। কোমরে তিনি যুক্ত করেছেন বাদামি বেল্ট আর ওপরে পরা চাঙ্কি। তার ওভারসাইজড জিপ আপ ভেস্ট লুকটিকে দিয়েছে